তাহলে আজকে আমরা শুরু করি হচ্ছে সেল সাইকেল, যেখান থেকে আমাদের এখন সেল ডিভিশনটা শুরু হয়ে যাবে। আগের দিন মোটামুটি আমরা ডিএনএ স্ট্রাকচার, তারপরে হচ্ছে আহ ডিএনএ জিনস, এগুলো একটু পড়েছিলাম। আজকে যেহেতু ডিএনএ বা ক্রোমোজোমটাই মেনলি সেল ডিভিশনের সাথে বেশি রিলেটেড। কি বললাম আবার? যেহেতু ডিএনএ বা ক্রোমোজোমটাই সেল ডিভিশন বা সেল সাইকেলের সাথে বেশি রিলেটেড, সেল ডিভিশন মানে ডাইরেক্টলি ডিএনএ ডিভিশন, দুটা সেলের মধ্যে ইকুয়ালি। সেই জন্য আমাদেরকে ক্রোমোজোম ডিএনএ স্ট্রাকচারটা করতে হয়েছিল। তো আমরা সবাই এখন মোটামুটি ডিএনএ স্ট্রাকচার জানি, ডিএনএ দিয়ে যে ক্রোমোজোম তৈরি হয় ক্রোমোজোমেরও স্ট্রাকচার জানি। এবার ক্রোমোজোমের সেল ডিভিশনের ক্ষেত্রে ক্রোমোজোমের যেই স্ট্রাকচারটা আমাদের মেনলি লাগবে, যেগুলো তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এক হচ্ছে, আমার এই মাঝখানের জায়গাটার নাম কি? রেসপন্স করো সবাই। সেন্ট্রোমিয়ার, এই জায়গাটা মাথায় রাখতে হবে। সেন্ট্রোমিয়ার, হ্যাঁ। আর এগুলোকে যেন কি বলে? সিস্টার ক্রোমাটিড। ক্রোমাটিড আর যদি পাশাপাশি দুটা হয় তাহলে সিস্টার ক্রোমাটিডস। এই দুটা জিনিস মাথায় রাখতে হবে। সেল ডিভিশন মানেই এই সেন্ট্রোমিয়ারের জায়গাটা থেকে দুটো সিস্টার ক্রোমাটিড মাঝখান থেকে স্প্লিট হয়ে যাওয়া। তো এইবার কিভাবে এটা হয় সেটাই এখন জানার বিষয়। তো ব্যাপারটা হচ্ছে কি যে সেল সাইকেল, সেল সাইকেল যদি আমি বলি, প্রথমে হয় কি, একটা সেল প্রিপারেশন নেয়, প্রিপেয়ার, তারপরে ডিভাইড করে। প্রিপেয়ার দেন ডিভাইড মানে, আমি বলতে চাইছি, ধরে নাও এটা একটা সেল। এই সেলটা সেল ডিভিশনের আগে প্রিপারেশন ফেজের মধ্যে দিয়ে যাবে। যখন প্রিপারেশন ফেজের মধ্যে দিয়ে যাবে, সেলটার সাইজটা একটু বড় হয়ে যায়, ডিএনএ এর অ্যামাউন্ট ডবল হয়ে যায়। আর অন্যান্য যে সেল অর্গানেল, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ওগুলোরও দুটা দুটা করে, মানে ওগুলোরও নাম্বার ডাবল হয়। এবার যখন ডিভাইড হবে, যখন ডিভিশনাল ফেজের মধ্যে দিয়ে যাবে, তখন প্রথমে হয় হচ্ছে নিউক্লিয়াসের ডিভিশন। নিউক্লিয়াসের ডিভিশন মানে হচ্ছে ক্রোমোজোম গুলো এবার ভিজিবল হবে। আমি দুটাই ক্রোমোজোম আঁকালাম। তারপরে হচ্ছে তোমার ক্রোমোজোম গুলো দুটো দুই দিকে ইকুয়ালি ডিভাইড হবে। মাঝখানে যে সিস্টার ক্রোমাটিড দুটো এরকম ভাবে ছিঁড়ে যাবে। তাহলে এখানে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, ওটাকে বলে ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে প্রথমে নিউক্লিয়ার ডিভিশন, প্রথমে নিউক্লিয়ার ডিভিশন। আর তারপরে এই সেলটা মাঝখান থেকে সাইটোপ্লাজম ডিভাইড হয়ে, সাইটোপ্লাজম থেকে এরকম ভাবে মাঝখান থেকে ডিভাইড হবে, যেটাকে আবার বলে সাইটোকাইনেসিস। যেটাকে আবার বলে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে, সাইটো মানে সাইটোপ্লাজমের ডিভিশন হয়ে, প্রথমে ছিল একটা সেল, এখন হয়ে গেল দুটো সেল। বুঝতে পারলাম? তারপরে এই নতুন সেলগুলো আবার প্রিপেয়ার হবে, তারা আবার ডিভাইড হবে, হয়ে দুটো থেকে হবে চারটা। তারা আবার প্রিপেয়ার হবে, আবার ডিভাইড হবে, আবার চারটা থেকে আটটা। তো এই যে সাইকেলটা, সাইকেলটাতে আমি দুটা স্টেপ বললাম। প্রথমে আমি বললাম প্রিপেয়ার করা, সেল ডিভিশনের জন্য নিজেকে প্রিপেয়ার করা, তারপরে ডিভাইড করা। ডিভাইড করার দুটো হয়, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এই প্রিপেয়ার অ্যান্ড ডিভাইড, দেন প্রিপেয়ার অ্যান্ড ডিভাইড, এইটাকেই বলা হয় সেল সাইকেল। কি বুঝতে পারলো তো ঘটনাটা? এই দিকেরটা তো, ডিভাইড যখন হচ্ছে, প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হবে, যখন ক্রোমোজোম তৈরি হয়ে যাবে, মানে ডিএনএ গুলো, ক্রোমাটিন ফাইবার টুকরো টুকরো হয়ে ক্রোমোজোম তৈরি হবে, ক্রোমোজোমের ডিভিশন হবে।
ওটা হয়ে গেল নিউক্লিয়াসের ডিভিশন। যেহেতু নিউক্লিয়ার মেটেরিয়াল মানে ডিএনএ বা ক্রোমোজোমের ডিভাইড হচ্ছে, তাই এটা নিউক্লিয়ার ডিভিশন। তারপরে সেল মেমব্রেনটা এরকম ভাবে ভাঁজ হয়ে দুটো সেল তৈরি হয়ে যাবে। নিউক্লিয়ার ডিভিশন হওয়ার পরে নিউক্লিয়াস ডিভাইড হয়ে গেল, তারপরে সেলের সাইটোপ্লাজমের ডিভিশন হবে, ওটা হচ্ছে সাইটোকাইনেসিস। আর ডিভাইড দুটো ফেজে হবে। এটা জাস্ট আমি একটা প্রিলিমিনারি আইডিয়া দিলাম। তাহলে সেল সাইকেল, যে সেল সাইকেলে আমরা কি কি দেখছি, যে প্রথমে হবে হচ্ছে তোমার যে প্রিপারেশন ফেজটার নাম হচ্ছে ইন্টারফেজ। তারপরে চলে আসবে এম ফেজ বা মাইটোটিক ফেজ, মানে ডিভাইড করার যে ফেজটা, ওটা পরের পেজে আছে। তাহলে সেল সাইকেলের মধ্যে মেন ঘটনাগুলো কি কি? ও গ্রো করে, ও সিনথেসাইজ মেটেরিয়াল লাইক প্রোটিন তৈরি করে, নতুন নতুন প্রোটিন তৈরি করে, আরএনএ তৈরি করে, ডিএনএ কে ডুপ্লিকেট করে, মানে ডিএনএ নাম্বার ডাবল হবে। তারপরে ওর স্প্লিটিং হবে। স্প্লিটিং মানে ডিভাইড হওয়া, দুটা হবে, প্রথমে নিউক্লিয়াস পরে সাইটোপ্লাজম। তারপরে এগেইন নতুন সেলগুলো আবার প্রিপেয়ার করবে, আবার ডিভাইড হবে। এই গোটা সাইকেলটাকে কি বলা হয়? সেল সাইকেল। ঠিক আছে তো? তাহলে সেল সাইকেলের আমি কি বললাম, দুটো ফেজ হয়। যেই সময় সেলটা ডিভাইড করে না, শুধুমাত্র প্রিপারেশন নেয়, যে নন ডিভাইডিং ফেজ কল্ড ইন্টারফেজ, এটাকেই তুমি প্রিপারেশন ফেজ বলতে পারো। এটা এই টাইমে প্রিপেয়ার হয়। আর সেকেন্ড ফেজটা হচ্ছে ডিভাইডিং ফেজ, যেটার নাম হচ্ছে এম ফেজ অর মাইটোসিস। তাহলে প্রথমে আমরা প্রিপারেশন ফেজ মানে ইন্টারফেজে কি কি হয় ওটা এবার একটু দেখে নিই। ইন্টারফেজ, এই ছবিটা খুবই ভালো দেওয়া আছে তোমাদের, একদম স্ট্যান্ডার্ড, এর বাইরে এক্সট্রা আর আমার দেওয়ার কিছুই দরকার নেই। প্রথমে তাহলে ছবিটা দিয়ে আমি বলে দিচ্ছি, একটু বড় করে দিই ছবিটা। ছবিটা খুবই ভালো আছে। এই যে দেখো, এই গোটাটা, এই যে এই সাইকেলের গোটাটাই হচ্ছে, মানে প্রায় এতটা হচ্ছে ইন্টারফেস। মানে এক গোটা সেল সাইকেলটাকে যদি আমি 100% ধরি, 90% টাইম ধরেই ও প্রিপারেশন নিচ্ছে, ইন্টারফেস। বুঝতে পারলো তো? আর শুধুমাত্র এইটুকুনি জায়গাটা হচ্ছে ডিভাইডিং ফেজ, মানে মাইটোসিস, মানে ডিভাইড করা। তো মাইটোসিস আবার কয়টা পার্ট বললাম, ডিভাইড করাটা আবার কয়টা পার্ট বললাম, রেসপন্স কি কি বললাম? প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন, যেটাকে কি বলে ক্যারিওকাইনেসিস, আর তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন, যেটা হচ্ছে সাইটোকাইনেসিস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ হ্যাঁ বলো। ক্যারিওকাইনেসিস, ওই যে ক্রোমোজোম ডিভাইড হয়ে যাওয়া, ওটা ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশন। আর তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন, ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ইন্টারফেজ মানে যেই সময় প্রিপারেশন নিচ্ছে, এই প্রিপারেশন ফেজেরও আবার তিনটা ছোট ছোট পার্ট হয়। প্রিপারেশন ফেজের তিনটা ফেজ হয়। একটা হচ্ছে তোমার G1 ফেজ। জি মানে গ্রোথ, যেহেতু প্রথম গ্রোথ ফেজ তাই এটার নাম ফার্স্ট গ্রোথ ফেজ বা G1। এই G1 ফেজে কি হবে দেখে নাও। মেন যেগুলো লেখা আছে সেগুলো, যে আরএনএ এন্ড প্রোটিন তৈরি হবে নতুন নতুন বেশি করে, মাইটোকন্ড্রিয়া ডিভাইড করবে, ক্লোরোপ্লাস্ট ডিভাইড করবে। মাইটোকন্ড্রিয়া এন্ড ক্লোরোপ্লাস্ট ডিভাইড করতে পারে কেন? কারণ দে হ্যাভ দেয়ার ওন ডিএনএ অ্যান্ড রাইবোসোম। এটা কিন্তু বইতে লেখা আছে একটা জায়গায়। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টেরও থাকে প্ল্যান্টে। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট নিজে নিজেই ডিভাইড হয়ে যায়, কারণ ওদের নিজস্ব ডিএনএ আর রাইবোসোম আছে। ডিএনএ মানে ওদের নিজস্ব ক্যারেক্টার আছে, প্লাস রাইবোসোম মানে ওরা নিজেদের প্রোটিনও নিজেরাই বানাতে পারে ডিভাইড করার জন্য। তাহলে গ্রোথ ওয়ান ফেজে মেনলি এই তিনটা ঘটনা ঘটে। কিন্তু এইখানে কিন্তু আরো অনেক ডিটেলস লেখার ক্ষেত্রে অনেক ডিটেলসে লেখা আছে।
আচ্ছা, প্রথমে আগে দেখিয়ে দিই যে ইন্টারফেস মানেটা কি। প্রিপারেশন ফেজ। ইন্টারফেস মানে হচ্ছে প্রিপারেশন ফেজ। এই যে এখান থেকে এত অবধি এই সময় সেলটা কিন্তু কোনো ডিভাইড হচ্ছে না, প্রিপেয়ার করছে। ওর সাইজটা ধীরে ধীরে বড় হতে থাকবে। এই যে উইথ এ ফুল সাইজ নিউক্লিয়াস বাট রিলেটিভলি লিটল সাইটোপ্লাজম। নিউক্লিয়াস বড় হতে থাকে কিন্তু সাইটোপ্লাজম কমতে থাকে, এটাকে ইন্টারফেস বলে। এই যে দেখো এখানে লেখা আছে যে ডিউরিং দিস ফেজ দে প্রিপেয়ার ফর দ্য নেক্সট সেল ডিভিশন এন্ড গ্রো টু সেম সাইজ অ্যাজ দেয়ার মাদার সেল। মানে এই সময়ে মাদার সেলটা, মানে ডটার সেল যেটা ডিভাইড হবে, সে বড় হতে থাকে। তারপরে চলে আসা হচ্ছে কি বললাম, ইন্টারফেজের ফার্স্ট ফেজটার নাম কি? জি ওয়ান ফেজ। আচ্ছা, যে স্যার ইন্টারফেস, এখানে একটা কোয়েশ্চেন আসে যে ওয়াই ইন্টারফেস ইজ কল্ড রেস্টিং ফেজ। এই সময় সেলটা মধ্যে কোনো অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যায় না, যা হচ্ছে ইন্টারনালি হচ্ছে। তো এটা ভিজিবল না, তাই মনে হয়তো হতে পারে যে সেলটা মনে হয় ইনঅ্যাক্টিভ। কিন্তু তা না, কিন্তু ভিতরে কিন্তু ঘটনা ঘটছে, প্রিপারেশনের ঘটনা ঘটছে, যে রাইবোজোম তৈরি হওয়া, ডিএনএ তৈরি হওয়া। সো সিন্স নো চেঞ্জ ইন ক্রোমোজোম ইজ ভিজিবল, ক্রোমোজোম গুলো একই রকম দেখতে মনে হবে। No change in chromosome is visible externally during interphase. Formerly, it was called the resting phase of cell, but in reality, it is not true, as the cell is quite active during interphase in synthesizing more DNA. ও নতুন 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 ডিএনএ তৈরি করছে, তাই কিন্তু ওটাকে অ্যাক্টিভই বলা হবে। এটার তিনটা ফেজ: ফার্স্ট গ্রোথ ফেজ বা জি1 ফেজ, সিনথেসিস ফেজ বা এস ফেজ, আর 3 নম্বর সেকেন্ড গ্রোথ ফেজ বা জি2 ফেজ। তাহলে ফার্স্ট গ্রোথ ফেজে আমরা কি কি দেখলাম, ওই ছবিটার মধ্যে মেনলি তিনটা ঘটনা লেখা ছিল। দেখে নিই এখানে এক্সট্রা কিছু আছে কিনা। 1 নম্বর হচ্ছে আরএনএ অ্যান্ড প্রোটিন, এগুলো বেশি করে তৈরি হতে থাকবে, এটা মিললো। 2 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ক্লোরোপ্লাস্টের ডিভাইড হতে থাকবে। কেন ডিভাইড হতে থাকবে? বিকজ দে হ্যাভ দেয়ার ওন ডিএনএ। আর এই আর কি লেখা ছিল যেন 3 নম্বর, বা আর একটা কি লেখা আছে যেন ছবিটা, না ওটা তো বললাম। জি ওয়ান আরএনএ আর প্রোটিন সিনথেসাইজ হবে, কি লেখা আছে? হ্যাঁ, ও মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট আলাদা আলাদা পয়েন্টে লেখা ছিল, এখানে একটা পয়েন্টেই লেখা আছে মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, তো এবার ব্যাপারটা হচ্ছে যে ঠিক আছে হলো, আহ, এই যে এখানে এই সেলটা, যে তোমার গ্রোথ ফেজে ঢোকার পরে যেই সেলটা গ্রোথ ফেজে ঢুকে গেল, ওর মধ্যে নতুন আরএনএ তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়া তৈরি হচ্ছে, তারপরে ক্লোরোপ্লাস্ট তৈরি হচ্ছে, গ্রোথ ফেজ পার করলো। পার করে নেক্সট ফেজটার নাম কি? সিনথেসাইজিং ফেজ বা এস ফেজ। এবার কি হতে পারে যে একটা সেল জি ওয়ানটাকে, এটা এই জায়গাটাকে যদি আমি লেট জি ওয়ান ধরি, মানে জি ওয়ান এর একদম লাস্টের দিকে, তাহলে দুটো ফেট হতে পারে এই সেলটা। আইদার এই সেলটা এস ফেজে ঢুকে গেল, অথবা ওই সেলটা আবার রেস্টিং ফেজে চলে গেল, যেটাকে জি জিরো ফেজও বলা হয়। স্যার এটা আমাদের বডির কোন সেলগুলোর এরকম হতে পারে? যেমন ধরো আমাদের নার্ভ সেল, চোখের মধ্যে যে রেটিনা আছে, রেটিনার সেল, ওরা একবার ডিভাইড হওয়ার পরে, মানে জন্মের পরে একবার ডিভাইড হওয়ার পরে আর ওগুলো কিন্তু ডিভিশন হয় না, ওরা জি জিরো ফেজে চলে যায়। এটা একটা। এবার স্যার এই জি জিরো ফেজটা কি পার্মানেন্ট? না, এই জি জিরো ফেজটা কখনো কখনো কোনো কোনো সেলের ক্ষেত্রে পার্মানেন্ট, কোনো কোনো সেলের ক্ষেত্রে এটা আবার টেম্পোরারি। যেমন পার্মানেন্ট কাদের ক্ষেত্রে? নার্ভ সেল, চোখের রেটিনা, এগুলোর ক্ষেত্রে পার্মানেন্ট, জি জিরো ফেজে চলে যাওয়ার পরে এরা কিন্তু আর ব্যাক করে না, আর ডিভাইড হয় না। টেম্পোরারি কাদের ক্ষেত্রে? যেমন মনে করো স্কিন, স্কিনের সেল কিছুদিন নন ডিভাইড থাকলো, তারপরে আবার ডিভিশন করে। লিভারের সেল কিছুদিন জি জিরো ফেজে থাকার পরে আবার ডিভাইড করে।
তো কোনো কোনো ক্ষেত্রে এই G0 ফেজটা পার্মানেন্ট, কোনো কোনো ক্ষেত্রে টেম্পোরারি। দেখো এখানে কি লেখা আছে যে in late G1 phase, all the cells must follow one of the two paths. Either they may either withdraw from the cell cycle and enter a resting phase R phase or start resting phase or R phase চলে গেল, অথবা স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য নেক্সট ডিভিশন। নেক্সট ফেজটার নাম কি? সিনথেসিস ফেজ। বুঝলো তো? তো সিনথেসিস ফেজে এবার কি হয়, কেন এই এই ফেজটাকে সিনথেসিস ফেজ বলে? কারণ এখানে ডিএনএ, নতুন মোর ডিএনএ সিনথেসাইজড হয়। শুধু এই একটাই সিগনিফিকেন্ট ঘটনা এই এস ফেজে ঘটে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। যে মোর ডিএনএ ইজ সিনথেসাইজড এন্ড দ্য ক্রোমোসোমস আর ডুপ্লিকেটেড, ক্রোমোসোমও ডবল হবে। এই যে দেখো এখানে এস ফেজের একটা ছবি দেওয়া আছে। এইটা হচ্ছে, এই যে দেখো এইটা হচ্ছে ক্রোমোসোমটা, এই ক্রোমোসোমটা হয়ে গেল এই রকম। এর আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ক্রোমোসোম, ওটার ভিতরে যে ডিএনএ থাকে, এই ক্রোমোসোমটা যখন এস ফেজের মধ্যে দিয়ে যায়, মানে সিনথেসিস ফেজের মধ্যে দিয়ে যায়, তখন সিস্টার ক্রোমাটিড ফর্ম করে। এই দেখো লেখা আছে সিস্টার ক্রোমাটিড। এবার সিস্টার ক্রোমাটিডের মধ্যে আগের যে ক্রোমাটিডের যে ডিএনএ, ওটারই একটা কপি তৈরি হয়। মানে এইখানে যা জিন আছে এখানেও তাই জিনই তৈরি হবে, এরকম সিস্টার ক্রোমাটিড। একদম একদম ডিটো হয় না, একটু আলাদা হয়। ওটা একটা ঘটনা ঘটে, ক্রসিং ওভার, ওটাও আছে তোমাদের, ওটা আমি বলে দেবো। ওটা মিওসিসের ক্ষেত্রে হয়। মিস্টেক যদি হয় তাহলে এটার ক্ষেত্রে হতে পারে যে মিউটেশন হয়ে গেল, মিউটেশন থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। বুঝতে পারলাম? মিস্টেক হয়, এবার যদি ওই মিস্টেকটা খুবই বড় একটা মিস্টেক, তাহলে ক্যান্সার হয়ে যেতে পারে। আর জেনারেলি হওয়ার কথা না, কারণ ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পরে চেকিং হয়, একটা এনজাইম দিয়ে চেকিং হয় যে ডিএনএ রেপ্লিকেশনটা, ডিএনএ যে রেপ্লিকেট হলো ওটা একদম ঠিকঠাক হলো কিনা। তো বুঝতে পারলো তো সিনথেসিস ফেজে কি হচ্ছে? সিস্টার ক্রোমাটিড ফর্মেশন হচ্ছে, কিন্তু সিস্টার ক্রোমাটিড ফর্মেশনের মাধ্যমে ডিএনএ কপি তৈরি হচ্ছে। এই সিস্টার ক্রোমাটিড যে এই এই ডিএনএ আর এই ডিএনএ একটা কমন জায়গায় লেগে থাকে, যেটার নাম সেন্ট্রোমিয়ার, ওটা আমরা জানি। তো সিনথেসিস ফেজটাকে এবার আমরা ডিটেলসে চলে আসি, যেটার নাম হচ্ছে তোমার এই যে ডিএনএ রেপ্লিকেশন। এই যে 2.7.2, এটাতে চলে আসো। একবারেই বলে দিই যে ডিউরিং এস ফেজ অফ ইন্টারফেজ, ইচ ডিএনএ ইচ ডিএনএ molecule, that is the chromosome, duplicates in readiness for their equitable distribution in the two daughter cells during mitosis. সেন্টেন্সটা অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু কোনো কঠিন না, এটাকে তোমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে সোজা করেও লিখতে পারো। যে ডিএনএ এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হওয়া কেন হয়? কারণ আলটিমেটলি, এদিকে দেখো, আলটিমেটলি এই সেলের ডিএনএটা তো ডিভাইড হয়ে দুটো সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হবে, দুটো সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তাহলে আগে আমাকে ডিএনএ নাম্বারটা ডবল করে নিতে হবে, তাহলেই না ইকুয়ালি ডিভাইড হবে। আর না, যদি ডবল না হয়, তাহলে দুটো এর মধ্যে যদি আমি বলি যে মাদার সেলের মধ্যে যদি 46টা ক্রোমোসোম ছিল, তাহলে ডটার সেলের মধ্যে 23 করে হয়ে যাবে। তাহলে ইকুয়ালি ডিভাইড হলো না ক্রোমোসোম গুলো। তাহলে 46 ক্রোমোসোমের মধ্যে যে ডিএনএ আছে, আগে ওটাকে ডবল করো। যদিও এইভাবে ডবল হয় না, ডবলটা এইভাবে হয়, ডবলটা এইভাবে হয়, মানে সিস্টার ক্রোমাটিড ফর্মেশনের মাধ্যমে ডাবলিংটা হয়। তারপরে সিস্টার ক্রোমাটিডটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে, হাফ যাবে এই সেলে আর হাফ যাবে এই সেলে। বুঝতে পারলো তো? তো ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয় এই যে দেখে নাও। ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয়, এই ছবিটা, যে এখানে একটা ডিএনএ তো ডাবল স্ট্যান্ডার্ড, আগের দিন পড়েছি। একটা মনে করো রেড কালারের, একটা মনে করো ব্লু কালারের,
প্রথমে হয় কি যে এই এই ডিএনএ স্ট্র্যান্ড দুটো আগে ডিভাইড হবে, রেড কালারটা আলাদা হবে, ব্লু কালারের স্ট্র্যান্ডটা আলাদা হবে, হয়ে তারপরে এইটাকে বেস করে নতুন আর একটা স্ট্র্যান্ড তৈরি হবে। এটা নতুন আর একটা স্ট্র্যান্ড তৈরি হবে, এটা মনে হয় গ্রিন কালারের দিয়েছি। নতুন আর একটা স্ট্র্যান্ড তৈরি হবে এরকম, যে প্রথমে ডিএনএ স্ট্র্যান্ড গুলো দেখো সেপারেট হলো, একবারে এটা দেখিয়ে দিয়েছে তো। এই যে এখান থেকে সেপারেশন হলে এই যে ব্লু কালারেরটা আলাদা হয়ে গেল, আর এই যে দেখো রেড কালারেরটা আলাদা হয়ে গেল। এবার ব্লু কালারের স্ট্র্যান্ডটাকে বেস করে একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হলো ইয়েলো কালারের, আর রেড কালারেরটাকে বেস করে গ্রিন কালারের একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হলো। আমার এখানে একটু কালারটা আমি অন্যরূপ দিয়ে দিয়েছি, যাই হোক। বুঝতে 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 পারলাম না? প্রথমে এখানে কালারটা ম্যাটার করে না, কালারটা দিয়ে জাস্ট মানে তুমি যাতে বুঝতে পারো সেই জন্য আলাদা আলাদা কালার ইউজ করি। ডিএনএ তো আর কোনো কালার হয় না। তো প্রথমে মনে করো ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, এটা স্ট্র্যান্ড নাম্বার 1, এটা স্ট্র্যান্ড নাম্বার 2, রেড কালারের আর ব্লু কালারের। প্রথমে স্ট্র্যান্ড গুলো সেপারেট হবে, এই যে আমি বইয়ের ছবির মতো করেই ড্র করব। এই যে সেপারেট হলো, ব্লু কালারের স্ট্র্যান্ড আর রেড কালারের স্ট্র্যান্ড সেপারেট হলো। গোটাটা একবারে সেপারেট হয়ে যায় না, একটা জায়গা থেকে এরকম সেপারেশনটা শুরু হয়। ক্লাস 12 এটা ডিটেলসে আছে। হেলিকেজ বলে একটা এনজাইম হয়, এই হেলিকেজ এনজাইমটা ডিএনএ দুইটা চেনকে এরকম করে আলাদা করে দেয়। মাঝখানে কি বন্ড, এই বন্ডগুলোর নাম বলো তো। হ্যাঁ, এই বন্ডের নাম বলো, এই বন্ডটার নাম বলো। হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন বন্ডগুলো ছুটে যায় হেলিকেজ এনজাইম দিয়ে। বুঝতে পারলা? আর তারপরে কি হয়, যে মনে করো এইখানে মনে করো অ্যাডিনিন আছে, এখানে মনে করো থাইমিন আছে, এখানে মনে করো গুয়ানিন আছে, এখানে মনে করো সাইটোসিন আছে। অ্যাডিনিনের অপোজিটে কি থাকে? থাইমিন। তাহলে এইখানে একটা থাইমিন চলে আসবে, এইখানে এখানে একটা থাইমিন চলে আসবে। তারপরে অ্যাডিনিনের সাথে থাইমিন তৈরি হবে। ওটা আবার করে ডিএনএ পলিমারেজ বলে একটা এনজাইম, ডিএনএ পলিমারেজ। এগুলো নেই, এগুলো 12 আছে। যদি এখানে থাইমিন থাকে, থাইমিনের অপোজিটে কি আসবে? না, অ্যাডিনিন আসবে। অ্যাডিনিন এখানে চলে আসে, তারপরে থাইমিন আর অ্যাডিনিনের মধ্যে একটা বন্ড হয়ে যায়। গুয়ানিন থাকলে সাইটোসিন আসবে, সাইটোসিন এসে গুয়ানিনের সাথে লেগে যাবে। সাইটোসিন থাকলে গুয়ানিন আসবে, গুয়ানিনের সাথে সাইটোসিন লেগে যাবে। এরকম করে ডিএনএ রেপ্লিকেশনটা হয়। তাহলে দেখো আগে এটা, এই যে দেখো এটা একটা ডিএনএ মানে ডুপ্লিকেট মানে আগে ছিল একটা স্ট্র্যান্ড, মানে শুধু ব্লু কালার একটা ছিল, এখন ডাবল স্ট্র্যান্ডেড হয়ে গেল। সিমিলারলি এই দিকেও একই রকম ভাবে, এই সাইডেও একই রকম ভাবে হবে। এদিকে থাইমিন থাকলে এইদিকে অ্যাডিনিন চলে আসবে, এসে থাইমিনের সাথে লেগে যাবে। এইদিকে অ্যাডিনিন থাকলে এইদিকে থাইমিন আসবে, এখানে অ্যাডিনিনের সাথে লেগে যাবে। এইদিকে সাইটোসিন থাকলে এইদিকে গুয়ানিন আসবে, এখানে লেগে যাবে। এরকম করে ডুপ্লিকেশনটা হয়। বুঝতে পারলো তো জিনিসটা? তা ইভেনচুয়ালি কিছুই না, ইভেনচুয়ালি এই যে ঘটনাটা এরকম হয়ে যাবে যে গোটা ডিএনএ চেনটা জুড়ে, গোটা ডিএনএ চেনটাই খুলে যাবে, কিন্তু ওটা জাস্ট ওইটুকুনি দেখালাম, কিন্তু গোটা ডিএনএটাই খুলে যাবে। খুলে গিয়ে এই যে ব্লু কালারের স্ট্র্যান্ড আর মনে করো রেড কালারের স্ট্র্যান্ড এগুলো আলাদা হয়ে গেল, আর ব্লু কালারের স্ট্র্যান্ডটাকে বেস করে নতুন আর একটা ডিএনএ তৈরি হয়ে গেলো, এই যে এরকম করে। আর রেড কালারের স্ট্র্যান্ডটাকে বেস করে নতুন আর একটা ডিএনএ তৈরি হয়ে গেলো, এই যে এরকম ভাবে। বলো। এগুলো এনজাইম দিয়ে আলাদা হবে, হেলিকেজ, এসএসবি প্রোটিন, টোপো আইসোমারেজ, এগুলো নেই তোমাদের, এগুলো ক্লাস 12 আছে। হুম। আলাদা হয় অন্য এনজাইম দিয়ে, নতুন ডিএনএ তৈরি হয় অন্য এনজাইম দিয়ে, চেকিং হয় অন্য এনজাইম দিয়ে, যে ঠিকঠাক ভাবে ডিএনএ রেপ্লিকেশনটা হলো কিনা। কিন্তু ও যেটা বললো যে স্যার যদি কোনো মিস্টেক হয়, মিস্টেক হয় কিন্তু তার চান্স খুবই কম, কারণ ওটাকে আবার চেকিং করে অন্য একটা এনজাইম। তো কি বুঝতে পারলো তো ব্যাপারটা? তো এরকম করে সাপোজ আমি এবার ডাইরেক্ট এরকম ভাবেই দেখিয়ে দিই, যে এরকম করে মনে করো এইটা একটা ক্রোমাটিড হয়ে গেলো, এটা একটা ক্রোমাটিড হয়ে গেলো, এটা একটা ক্রোমাটিড হয়ে গেলো, এটা সিস্টার ক্রোমাটিড তৈরি হয়ে গেল।
কি বুঝতে পারলা? এটাই হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এটা কোন ফেজে হয় বললাম? এস ফেজ বা সিনথেসিস ফেজ। ঠিক আছে, তো এটাই লেখা আছে যে ডাবল হেলিক্স ওপেন। ডাবল হেলিক্স মানে কি দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যায়, তারপরে এই যে স্ট্র্যান্ডস ফ্রি, সেটাকে বেস করে নিউ স্ট্র্যান্ড বিগিন টু ফর্ম, and the process contains in a sequence for whole length of DNA, গোটা ডিএনএ টা জুড়ে এটা হতে পারে। The entire replication is very complicated process which you will study in detail in higher classes, class 12 এ আছে। বুঝতে পারলা যে এতটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন, তো ওটা আলাদা পয়েন্ট করে দেওয়াই আছে। ফরমেশন অফ নিউ ডিএনএ যেটা হচ্ছে এস ফেজে হচ্ছে এখান থেকে হয়ে গেল। তাহলে এস ফেজে এই ছবিটার মধ্যে কি লেখা আছে? ওটাই লেখা আছে যে মোর ডিএনএ সিনথেসাইজ আর ক্রোমোসোম ডুপ্লিকেট এন্ড রিমেইন অ্যাটাচ, মানে সিস্টার ক্রোমাটিড তৈরি হয়ে যায়। কোন জায়গাটায় রিমেইন অ্যাটাচ? সেন্ট্রোমিয়ার জায়গাটাতে অ্যাটাচ। তাহলে যদি এস ফেজে ঢুকে যায় কোনো একটা সেল, জি জিরো ফেজে বা রেস্টিং ফেজে না গিয়ে যদি এস ফেজে ঢুকে যায়, তাহলে এবারও ডিএনএ ডুপ্লিকেশন হবে। এবার এস ফেজে কমপ্লিট হয়ে গেল, এস ফেজের পরে চলে যাবে গ্রোথ, সেকেন্ড গ্রোথ ফেজ বা জি টু ফেজ। জি টু ফেজও নতুন নতুন আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, আর কিছুই না। তো তোমাকে যদি জি 1 ফেজ আর জি 2 ফেজের ডিফারেন্স বলে, পারবা তো 1 মার্কসের? সিমিলারিটিও আছে, ডিফারেন্সও আছে। জি 1 ফেজে কিন্তু মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টেরও ডিভিশন হয়, যেটা জি 2 ফেজে হয় না। কিন্তু দুটার ক্ষেত্রেই আরএনএ প্রোটিন কিন্তু সিনথেসাইজ চলতে থাকে। তাহলে এইখানে এবার চলে আসি যে এস জি 2 ফেজ কোথায় গেল? জি টু ফেজ, জি 2 ফেজ আগে আগে পেয়ে না? হ্যাঁ, এই তো। তো এখানে এটাই লেখা আছে যে এখানে আরএনএ প্রোটিন এগুলো তৈরি হতেই থাকে কন্টিনিউ টু বি সিনথেসাইজ। বলো, তাহলে এবার চলে আসি আমরা। তাহলে প্রিপারেশন নেওয়া হয়ে গেল যে সেল ডিভিশনের জন্য যা আরএনএ প্রোটিন ডিএনএ যা যা লাগবে সব তৈরি করে নিল। এই সময় কিন্তু সেলের সাইজটাও ধীরে ধীরে একটু বড় হয়। এবার চলে আসবে মাইটোটিক ফেজের মধ্যে। এবার মাইটোটিক ফেজের দুটো ফেজ হয়, প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হয় ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হয় সাইটোকাইনেসিস। এবার নিউক্লিয়াসের ডিভিশন মানে ক্যারিওকাইনেসিসের আবার চারটে সাব ফেজ হয়, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ হয়ে তারপরে সাইটোকাইনেসিসে ঢুকে যাবে। তাহলে এবার মাইটোটিক ফেজে ঢুকে যাই। মাইটোটিক ফেজে, মাইটোটিক ফেজে ঢোকার আগে এইটা একবার দেখে নেওয়া উচিত, খুবই ইম্পর্টেন্ট এইটা, যে ক্যান দ্য সেল সাইকেল গো অন এন্ডলেসলি? না, সব সেল সারা জীবন বাঁচে না। কোনো কোনো হয়, আমি একটু আগেই বললাম যে কোনো কোনো সেল পার্মানেন্টলি সেল সাইকেল বা সেল ডিভিশন বন্ধ হয়ে যায়, যেমন পার্মানেন্টলি জি 0 ফেজে চলে যায়। কোনো কোনো সেল আবার টেম্পোরারিলি জি 0 ফেজে চলে যায়। আবার যখন দরকার পড়ে, নিডেড, যখন দরকার পড়ে তখন আবার কিন্তু ওটা সেল সাইকেলে ঢুকে যাবে। যেমন এখানে কিছু সেলের এজ দেখে নাও, যে যেমন আই লেন্স বা ব্রেন বা মাসল বা নার্ভস, এগুলো কিন্তু জন্মের পরে যখন এমব্রায়োটার যখন ম্যাচুরেশন হচ্ছে তখন একবার তৈরি হয়ে গেল, ব্যাস। তারপরে কিন্তু এটা আর মানে যদি কোনো কারণে আমাদের চোখের লেন্সের আই লেন্সের কোনো একটা সেল বা 100টা সেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওটা নষ্টই হয়ে থাকবে, ওটা রিপেয়ার হবে না। কিন্তু আমাদের যদি স্কিন কেটে যায়, স্কিনের সেল কিন্তু আবার রিপ্লেস হয়ে যায় সেল ডিভিশনের মাধ্যমে। সেরকমই এই যে দেখো, স্কিন সেল রিপ্লেসড কতদিনে? এভরি 2 উইকস। লার্জ পোর্শন অফ হাউস হোল্ড ডাস্ট, মানে বিছানার থেকে ওঠার পরে তুমি যদি বিছানার চাদরকে এরকম করে থাপ্পড় মারো, দেখবে অনেক ডাস্ট বেরোচ্ছে, তাই কি না? ওই ডাস্টের মধ্যে মিলিয়নস কিন্তু তোমার স্কিনের সেল থাকে, ডেড সেল। রেড ব্লাড সেলের আয়ু কতদিন? 120 ডেজ, তারপরে রেড ব্লাড সেলও রিপ্লেস হয়ে যায় বোন ম্যারোতে। তারপরে বোন সেলের আয়ু 10 ইয়ার্স অর সো ইন অ্যাডাল্ট। এপিথেলিয়াল সেল মানে হচ্ছে তোমার মুখের ভিতরে যে সেলগুলো আছে, মুখের লাইনিং এর যে সেলগুলো আছে,
ফুড পাইপের লাইনিং এ যে সেলগুলো আছে এগুলো এপিথেলিয়াল সেল, স্টমাকের লাইনিং এ যে সেলগুলো আছে এগুলো এপিথেলিয়াল সেল, এগুলো 5 দিনে রিপ্লেস হয়ে যায়। গাট সেল মানে আমাদের স্টমাকের অন্য যেগুলো এনজাইম তৈরি করে, তারপরে প্যানক্রিয়াস, তারপরে হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইন, এর মধ্যে যে সেলগুলো আছে এগুলো 15 বছরে রিপ্লেস হয়। লিভার সেল 1 থেকে 2 বছরে রিপ্লেস হয়। মানে এগুলো টেম্পোরারি ইয়ের মধ্যে চলে যায়, মানে G0 ফেজে যায়, কিন্তু পরে আবার রিপ্লেস কিন্তু হয়। আরো আছে তোমার প্ল্যান্টের ক্ষেত্রে, প্ল্যান্টের মেরিস্টেমেটিক সেল, এটা ডিভিশন হতেই থাকে, হয়ে নতুন নতুন লিভ, নতুন বার্ড, নতুন ফ্লাওয়ার, সেই প্ল্যান্টটা যতই ওল্ড হোক না কেন মেরিস্টেমেটিক টিস্যুর সেল ডিভিশন কিন্তু হতেই থাকে। তোমরা মেরিস্টেমেটিক টিস্যু মনে আছে তো প্ল্যান্টে, যেগুলো প্ল্যান্টের টিপে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে জার্মিনাল সেল, মানে হচ্ছে আমাদের ওভারি, টেস্টিস, ওদের ভিতরে যে সেলগুলো আছে সে, তারপরে মনে করো প্ল্যান্টের যে অ্যান্থার, পোলেন, পোলেন টিউবের পোলেন, সরি স্ট্যামেনের উপরে যে অ্যান্থার থাকে যার মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়, এগুলাতেও সেল ডিভিশন হয়, কিন্তু এখানে মিওসিস সেল ডিভিশন হয়, যেখানে সেক্স সেল তৈরি হয়। ওভারিতে তৈরি হয় ওভাম, টেস্টিসে তৈরি হয় স্পার্ম। মিওসিস সেল ডিভিশনে কিন্তু আবার ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যায়, ওটাও আমরা করবো। কিন্তু কোনো যদি স্যার সেল সেল যদি আনকন্ট্রোলড ওয়েতে যদি ডিভাইড হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, তাহলে ওটা টিউমার হয়ে যায়, টিউমার থেকে ইভেনচুয়ালি কিন্তু ক্যান্সার হয়ে যেতে পারে। স্যার এটা কেন হয়? ওই যে ডিএনএ রেপ্লিকেশনের সময় যদি কোনো মিস্টেক হয়, যদি ডিএনএ রেপ্লিকেশনের সময় মিস্টেক হয় তাহলে কিন্তু সেল আনকন্ট্রোল ওয়েতে ডিভাইড হতেই থাকে, ওটা তখন টিউমার হয়ে যায়। হুম, স্কিনের উপরে যে মোলস হয় বলছো তো, মোলস, না, মোলস ব্যাপারটা আলাদা, ওটা জেনেটিক্যাল। যদি ওরকম কোনো জিন থাকে, মোল তৈরি করার জিন থাকে, তাহলে মোলস হতে পারে। এটা মানে হেরিডিটারি, অনেকটা বাবা মার থেকে আসে। কিন্তু ক্যান্সার হেরিডিটারি না, ক্যান্সার একটা বাই চান্স, একটা মিস্টেক, ডিএনএ একটা মিস্টেক। সেল প্রোডাকশন এন্ড সেল ডেথ, সেল ডেথের আর একটা নাম মেটাস্ট্যাসিস। এনিওয়ে, যাই হোক, হ্যাঁ, সিগারেটের মধ্যে কার্সিনোজেন থাকে, টোব্যাকো। কার্সিনোজেন মানে যে ডিএনএ রেপ্লিকেশনের সময় মিস্টেক করায়, টোব্যাকো, তারপরে হচ্ছে তোমার এক্স রে, গামা রে, ইউভি রে, এগুলো কিন্তু কার্সিনোজেন। এগুলোর জন্য ডিএনএ রেপ্লিকেশন ভুলভাল হতে পারে। সেল প্রোডাকশন এন্ড সেল ডেথ, যে আহ, যখন আমরা অ্যাজ চিলড্রেন উই গ্রো, বিকজ নিউ সেলস আর কন্টিনিউয়াসলি বিং প্রডিউসড and they outnumber the dying cell, মানে নতুন সেল তৈরি হওয়ার রেট সেল মরে যাওয়ার রেটের থেকে বেশি, তখন গ্রো হবে। বুঝতে পারলাম কি না? ডাইং সেল মনে করো 10টা, কিন্তু নতুন সেল প্রডিউস হচ্ছে 1000টা, তাহলে অবশ্যই ও গ্রো করবে। যত সেল মরছে তার থেকে বেশি সেল তৈরি হচ্ছে, তাহলে গ্রো করবে। কিন্তু যখন এটা কোন ফেজে হয়? যখন আমরা চিলড্রেন থাকি, সেই জন্য চিলড্রেনরা গ্রো করে। কিন্তু অ্যাডাল্ট ফেজে আর গ্রোথ বন্ধ হয়ে যায়। কেন? কারণ এই সময়ে নতুন সেল আর ডাইং সেলের নাম্বার ইকুয়াল হয়, যতগুলো সেল মরছে প্রায় ততগুলো সেলই তৈরি হচ্ছে, তাই গ্রোথ একই থাকে। কিন্তু যখন ওল্ড হয়ে যায় তখন নতুন সেলের নাম্বার তৈরি করা, মানে নতুন সেল তৈরি করার এবিলিটি কমে যায়, আর ডাইং সেলের নাম্বার বেড়ে যায়। সেই জন্য ওল্ড পার্সনরা ধীরে ধীরে উইক হতে থাকে, শ্রিঙ্ক হতে থাকে। বুঝতে পারলা তো? তো এটা সেল প্রোডাকশন এন্ড সেল ডেথ। তাহলে এবার চলে আসি সেল ডিভিশন, মানে ইন্টারফেস হয়ে গেল। এবার আমরা ডিভাইডিং ফেজে ঢুকে যাই। যদি তোমার ক্রোমোজোম নাম্বার সেম থাকে, মাদার সেলে ক্রোমোজোম নাম্বার 46, দুটো ডটার সেল তৈরি হলো ওখানেও 46, তাহলে ওই সেল ডিভিশনকে বলা হয় মাইটোসিস। ডিপ্লয়েড সেল থেকে ডিপ্লয়েড সেল হবে, বা হ্যাপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেলই হবে, তাহলে ওটা হচ্ছে মাইটোসিস। ডিপ্লয়েড সেল থেকে ডিপ্লয়েড সেল হবে, অথবা হ্যাপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল হবে, তাহলে মাইটোসিস। ক্রোমোসোম নাম্বার বা ডিএনএ নাম্বার যদি সেল থাকে, সেম থাকে মাদার আর ডটার সেলের মধ্যে। কিন্তু মিওসিস, যদি
ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হয়, দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হলো যাদের মধ্যে ক্রোমোসোম বা ডিএনএ এর অ্যামাউন্ট হাফ অফ দ্য মাদার সেল, তাহলে ওটাকে মিওসিস সেল ডিভিশন বলে। তাহলে আগে আমরা, হ্যাঁ, ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড, আমাদের আমাদের বডিতে কিছু কিছু সেল আছে যেখানে একই ক্রোমোসোম দুটো করে থাকে, 1 নম্বর ক্রোমোসোম দুটা, 2 নম্বর ক্রোমোসোম দুটা। একটা ক্রোমোসোম পাই আমরা বাবার থেকে, একটা মায়ের থেকে, একটা বাবার থেকে, একটা মায়ের থেকে, থ্রু ওভাম অ্যান্ড স্পার্ম। যদি দুটা দুটা করে থাকে তাহলে ওগুলা ডিপ্লয়েড সেল। কিন্তু আমাদের বডিতে যে স্পার্ম থাকে বা ওভাম থাকে, তার মধ্যে একটা ক্রোমোসোম একটা করেই থাকে, 1 নম্বর ক্রোমোসোম একটা, 2 নম্বর ক্রোমোসোম একটা, এরকম। তাহলে ওগুলাকে হ্যাপ্লয়েড সেল বলে। বুঝতে পারলে তো? তো যদি ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড হয় বা হ্যাপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, মানে ক্রোমোসোম নাম্বার সেমই যদি থাকে তাহলে মাইটোসিস। যদি ক্রোমোসোম নাম্বার হাফ হয়ে যায় সেল ডিভিশনের সময় তাহলে মিওসিস। তাহলে এবার চলে আসি হচ্ছে মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশনের ডেফিনেশন তোমরা এখান থেকে এইটুকুনি নিজের মতো করে বানিয়ে লিখতে পারো। মোট কথা তোমাকে ডেফিনেশনে এটা লিখতে হবে যে সেম নর্মাল ক্রোমোসোম নাম্বার ইজ মেনটেইনড ইন ইচ সেল ডিভিশন। মানে মাদার সেল আর ডটার সেলের ক্রোমোসোম নাম্বার একই থাকবে। এই যে টু আইডেন্টিক্যাল ডটার সেলস তৈরি করবে। তাহলে ডিভাইডিং ফেজ বা মাইটোসিস ফেজ এর দুটো ফেজ হয়। প্রথমে নিউক্লিয়াসের ডিভিশন হবে ক্যারিওকাইনেসিস, তারপরে সাইটোপ্লাজমের ডিভিশন হবে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের ডেফিনেশন এখান থেকে এতটা, যেখানে মেইনলি কি বলা আছে যে আহ ও ও না, এটা ডেফিনেশন না, সরি, এটা এমনি জাস্ট স্টেপ গুলো কি কি থাকে, 4টা স্টেপ থাকে: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এরকম করে দেওয়া আছে। তাহলে এবার ক্যারিওকাইনেসিস দেখে নিন যে ক্যারিওকাইনেসিস কি কি ভাবে হচ্ছে, কটা ফেজে হচ্ছে। যা বইতে যা আছে আছে, আমি আমার মতো করে বুঝাচ্ছি। তো মনে করো এটা একটা সেল, এই সেলটা ইন্টারফেস পার করে গেল, ইন্টারফেস পার করে গেল। এবার ইন্টারফেস পার করে যাও, ইন্টারফেসে কিন্তু ওকে ওর নিউক্লিয়াস টিউক্লিয়াস ক্রোমোসোম এই সময় ভিজিবল থাকে না। ভিতরে ভিতরে ডিএনএ এর অ্যামাউন্ট ডবল হয়ে গেছে ভিতরে ভিতরে। তো এবার কি হবে যে যখনই এই সেলটা এম ফেজে ঢুকে গেল, প্রথমে সেলের সাইজটা একটু বড় হবে, নিউক্লিয়ার মেমব্রেনটা ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। এখানে ধরে নাও নিউক্লিয়াস, নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাসটাও ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। আর ক্রোমাটিন মেটেরিয়াল যেটা আছে, ক্রোমাটিন মেটেরিয়ালটা এই এই রকম মানে ছিঁড়ে ছিঁড়ে মানে ছোট ছোট টুকরো হয়ে এরকম হয়ে যাবে, ছোট ছোট টুকরো হয়ে এরকম হবে। এবার এখানে যে ক্রোমাটিন মেটেরিয়ালটা আছে মানে এইটা যেটা তৈরি হলো, এটাকে যদি বড় করে দেখো, এটা কিন্তু এই রকম হয়ে আছে। মানে ডিএনএ রেপ্লিকেশন কিন্তু হয়ে গেছে, ওটা ইন্টারফেসিং হয়ে গেছে। মানে এর ভিতরে ডিএনএ, এই যে ডিএনএ টা কিন্তু ডাবল হয়ে গেছে, কিন্তু সিস্টার ক্রোমাটিডটা এখনো ভিজিবল হচ্ছে না। সিস্টার ক্রোমাটিড গুলো এখনো জোড়া লেগে আছে, মনে হবে যেন একটাই ক্রোমোজোম, কিন্তু আসলে কিন্তু এটা একটা ক্রোমাটিড না। এই সিস্টার ক্রোমাটিড হয়ে গেছে কিন্তু ওগুলো এইভাবে জোড়া লেগে আছে। এটা হচ্ছে তোমার প্রোফেজ। প্রোফেজের ইনিশিয়াল ফেজ। এই সময় কি হয় যে ক্রোমোজোম গুলো ভিজিবল হয়, এই কারণেই ভিজিবল হয় যে কেন এই সময় ক্রোমোজোম গুলো লুজ ওয়াটার, জল ছাড়তে থাকে। তুমি একটা সলিউশন থেকে জল বের করে দাও, সলিউশনটা ঘন হবে না পাতলা হবে? ঘন হয়ে যাবে, তাই কি না? তুমি সলিউশনের মধ্যে তো জল আর চিনির সলিউশন, তুমি চিনি রেখে জল বের করে দাও, তাহলে শরবতটা আরো ঘন হয়ে যাবে। তো ওই রকমই যে এই সময় ক্রোমোজোম গুলো ওয়াটার ছাড়তে থাকে আর ডিএনএ গুলো কয়েল হতে থাকে। সেই জন্য এরা কনডেন্স 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 হয়ে যাওয়া মানে জল ছেড়ে দেওয়া, কনডেন্স কমা তোমার কি বলবো ওটাকে,
মোটা মোটা হয়ে যাওয়াকে কি বলা হয়? থিকেন। গুড গুড। থিকেন্স। ক্রোমোজোম। এই সময় ক্রোমোজোম গুলো দেখা যায়। তারপরে কি হবে যে ধীরে 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 তোমার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আরো প্রায় মানে বলতে গেলে সরে যাচ্ছে, নিউক্লিওলাস প্রায় নেই। ঠিক আছে। আর ক্রোমোজোম গুলো এবার বেশ সুন্দর সিস্টার ক্রোমাটিক ফর্মে দেখা যেতে শুরু করে। ক্রোমোজোম গুলো একদম মোটা মোটা সিস্টার ক্রোমাটিড হয়ে যায়। তো এখান থেকে এত অব্দি গিয়ে মোটামুটি ধরে নাও প্রোফেজ শেষ। তো এটাকে যদি আমি আর্লি প্রোফেজ বা প্রোফেজ ওয়ান বলি, আর্লি প্রোফেজ লিখি আমি, তোমাদের বইতে এরকম করেই লেখা। এটাকে বলবো হচ্ছে লেট প্রোফেজ। এটা হচ্ছে লেট প্রোফেজ। কি বুঝতে পারলা জিনিসটা? এবার এই সময় প্যারালালি আরো একটা ঘটনা ঘটে। কি ঘটনা? যে তোমাদের ইয়েটা মনে আছে যে সেন্ট্রোজোম, একটু বড় করতে হবে। সেন্ট্রোজোম এরকম দেখতে, দুটো সেন্ট্রিওল থাকে, ওটাকে বেস করে এরকম স্টারের মতো মাইক্রোটিউবিউল গুলো যে থাকে। যখন প্রোফেজ হতে থাকে তখন প্যারালালি আর একটা ঘটনা ঘটে যে কিনা এই সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওল গুলো সেটা দুই পোলের দিকে যেতে থাকে। একটা উপরের পোলের দিকে, একটা নিচের পোলের দিকে, আর মাইক্রোটিউবিউল গুলো একসাথে লেগে লেগে এরকম একটা অ্যাপারেটাস তৈরি করে, যেটাকে বলে স্পিন্ডল অ্যাপারেটাস। এরকম আলটিমেটলি যখন প্রোফেজ মোটামুটি শেষের পথে, তখন এগুলো প্রায় প্রায় দুই পোলের দিকে চলে যায়। এই করে রাখাই, প্রায় দুই দুই পোলের দিকে চলে যায়। এগুলো যেগুলো তৈরি হলো এগুলোকে বলা হয় স্পিন্ডল ফাইবার। স্পিন্ডল ফাইবার। বুঝতে পারলা জিনিসটা? এবার হবে কি, তো এখানে প্রোফেজ শেষ। এটা প্রোফেজ। নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কি হবে যে ক্রোমোজোম গুলো ইকুইটোরিয়াল রিজিয়নে এরকম করে অ্যারেঞ্জ হয়ে যাবে। ক্রোমোজোম গুলো ইকুইটোরিয়াল রিজিয়নে এইভাবে অ্যারেঞ্জ হয়ে যায়। হয়ে গেল। আর দুই দিকে যে স্পিন্ডল ফাইবারটা তৈরি হলো, এই স্পিন্ডল ফাইবার গুলো এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে গিয়ে লেগে যায়। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে গিয়ে এরকম করে লেগে যায়। এটাকে যদি আরো বড় করে দেখাই, এটা হচ্ছে এই যে ক্রোমোজোম, মাঝখানে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের এইখানে একটা প্লেট থাকে, ওই প্লেটের সাথে এরকম করে স্পিন্ডল ফাইবার গুলো এরকম করে লেগে যায় দুই দিকে। আর কিছু কিছু স্পিন্ডল ফাইবার আছে যারা কোনো ক্রোমোজোমের কোথাও লাগে না, ওরা কন্টিনিউয়াস একটা পোল থেকে আর একটা পোল অব্দি এরকম ডিস্ট্রিবিউটেড থাকে। একটা পোল থেকে আর একটা পোল অব্দি এরকম ডিস্ট্রিবিউটেড থাকে। তো দুই রকমের তোমার স্পিন্ডল ফাইবার হয়। যেগুলো কন্টিনিউয়াস একটা পোল থেকে আর একটা পোল, এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার। আর যেই স্পিন্ডল ফাইবার গুলো ক্রোমোজোমের সাথে লেগে আছে ওগুলো ক্রোমোজোমাল স্পিন্ডল ফাইবার। এই ফেজটা, এই একটাই এটা ফেজ, এটার নাম হচ্ছে মেটাফেজ। এই একটাই ফেজ, এটা হয়ে গেল মেটাফেজ। বুঝতে পারলা জিনিসটা? নেক্সট ফেজ। নেক্সট ফেজে কি হবে যে তোমার কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার যেগুলো আছে, কন্টিনিউয়াস স্পিন্ডল ফাইবার, মানে একটা পোল থেকে আর একটা পোল, ওগুলো লম্বা হতে থাকে।
কন্টিনিউয়াস স্পিন্ডেল ফাইবার লম্বা হতে থাকে, কিন্তু ক্রোমোজোমাল স্পিন্ডেল ফাইবার ছোট হতে থাকে। ক্রোমোজোমাল স্পিন্ডেল ফাইবার ছোট হতে থাকে। আর একটা কোথায় দিব, কোথায় দিব বলতো, আর একটা এখানে দিব। ক্রোমোসোমাল স্পিন্ডেল ফাইবার ছোট হতে থাকে, তার জন্য কি হয় যে ক্রোমাটিডের মানে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার যে জায়গাটা আছে, এখানে একটা টেনশন ক্রিয়েট হয়, যার জন্য এটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। এবার ছিঁড়ে গেলে হাফ ক্রোমাটিড চলে যাবে এই দিকে, হাফ ক্রোমাটিড চলে যাবে এই দিকে। হাফ ক্রোমাটিড এই দিকে, হাফ ক্রোমাটিড এই দিকে। এই সময় ক্রোমোজোমটা বিভিন্ন শেপ নিতে পারে। এরকম ভি শেপ নিতে পারে। যদি ভি শেপ নেয় মানে সেন্ট্রোমিয়ারটা একদম মাঝখানে, তাহলে মেটাসেন্ট্রিক। যদি এরকম তোমার হচ্ছে এল শেপ নেয়, এল শেপ, তার মানে কি একটা ক্রোমাটিড একটু বড় একটা ক্রোমাটিড একটু ছোট, তাহলে হচ্ছে তোমার সাবমেটাসেন্ট্রিক। যদি এরকম জে শেপ নেয়, জে মানে একটা ক্রোমাটিড খুবই ছোট আর একটা ক্রোমাটিড খুবই বড়, মানে উল্টানো জে, তাহলে অ্যাক্রোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক। আরো আরো একটা শেপ হতে পারে যে একটা ক্রোমাটিড খুবই বড় আর একটা ক্রোমাটিড নাই, মানে সেন্ট্রোমিয়ারটা একদম লাস্টে, তাহলে এটা হয় টেলোসেন্ট্রিক। এরকম অনেক রকমের শেপ নিতে পারে এই 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 ফেজটাতে। যাই হোক, তো এরকম করে ডিভাইড হয়ে গেল। তখন কি হয় যে মাঝখানে আরো একটা স্পিন্ডেল ফাইবার তৈরি হয়, যে এইখানটাতে দুটো ক্রোমোজোমের মাঝখানে, যেটা ক্রোমোজোম দুটোকে দুই পোলের দিকে ঠেলে, উল্টা দিকে ঠেলে, এইদিকে আর এইদিকে। এই স্পিন্ডেল ফাইবারটার নাম আবার হচ্ছে আহ, ঠিক আছে, তাহলে তো এক, হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্রোম্যাটিক স্পিন্ডেল ফাইবার। অ্যাক্রোম্যাটিক স্পিন্ডেল ফাইবার। তো এইরকম করে তাহলে এই যে ফেজটা, এইটা ঢুকে গেল হচ্ছে অ্যানাফেজ। এটা হচ্ছে আর্লি অ্যানাফেজ। এটা হচ্ছে আর্লি অ্যানাফেজ। ইভেনচুয়ালি কি হবে যে, হ্যাঁ, সরি, আর্লি, এলটা মিস হয়েছে। আর আলটিমেটলি কি হবে যে স্পিন্ডেল ফাইবার গুলো একদম ছোট ছোট হয়ে যাবে, দুই পোলের দিকে চলে যাবে, একেবারে ছোট ছোট হয়ে যাবে। অন্যান্য স্পিন্ডেল ফাইবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আর ক্রোমোজোম গুলো দুই পোলে, দাঁড়া এক second। তো আলটিমেটলি এবার কি হবে যে ক্রোমোজোম গুলো একদম মানে ফাইবার গুলো একদম ছোট হয়ে যাবে, মানে ক্রোমোজোম স্পিন্ডেল ফাইবার গুলো একদম ছোট হয়ে যাবে। ক্রোমোজোম গুলো দুই পোলের দিকে একবারে এসে এখানে চলে আসবে, একদম এইখানে এসে এখানে চলে আসবে। এটা হয়ে গেল তোমার লেট প্রোফেজ, তাই সরি, লেট অ্যানাফেজ। লেট অ্যানাফেজ। বলো এইটুকুনির মধ্যে কোনো প্রবলেম থাকলে এখনই বলে দাও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখিনি, দেখো অ্যানাফেজ কমপ্লিট করাটা, এটা মোটামুটি আমার অ্যানাফেজ এখানে এতটা হয়ে গেল, ওইদিকে আর দাগটা দিলাম না। এইবার কি হবে যে না, সেলটা, জিনিসটা দেখবা, আমি আগে মানে আমি আগেই না সেল মেমব্রেনটা আমি আঁকাচ্ছি না। কি হবে, ক্রোমোজোম গুলো ধীরে ধীরে আবার এরকম পাতলা পাতলা হয়ে যাবে, আবার পাতলা পাতলা হয়ে যাবে, এরকম করে পাতলা পাতলা হয়ে যাবে। তারপরে হচ্ছে নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন আবার তৈরি হতে থাকবে, নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হতে থাকবে, নতুন করে নিউক্লিওলাস তৈরি হতে থাকবে, নিউক্লিওলাস তৈরি হতে থাকবে। একই সাথে কি হবে যে সেল মেমব্রেনটা মাঝখান থেকে এরকম ডিভাইড হতে শুরু করবে, ঠিক আছে?
সেল মেমব্রেনটা মাঝখান থেকে ডিভাইড হতে শুরু করবে। এটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে বলছি, হ্যাঁ। প্ল্যান্ট সেলে এরকম ভাবে হয় না ডিভিশন এত। প্ল্যান্ট সেলে মানে নিউক্লিয়াসের ডিভিশনটা একই রকম, কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশনটা একটু অন্যরকম। তারপরে ইভেনচুয়ালি কি হবে যে নিউক্লিয়ার মেমব্রেনটা পুরো তৈরি হয়ে যাবে। নিউক্লিয়ার মেমব্রেনটা পুরো তৈরি হয়ে যাবে, নিউক্লিওলাস তৈরি হয়ে যাবে, আর ক্রোমাটিন গুলো আবার একসাথে লেগে কন্টিনিউয়াস ডিএনএ তৈরি করবে। মানে কন্টিনিউয়াস ক্রোমাটিন ফাইবার তৈরি করবে, এখন আর ক্রোমোজোম থাকবে না, ক্রোমাটিন ফাইবার হয়ে যাবে। আচ্ছা, এই সময় ডিএনএ গুলো যখন পাতলা হয়ে যাচ্ছে, মানে ক্রোমোজোম গুলো পাতলা হয়ে যাচ্ছে, তখন ও আবার জল নিয়ে নিবে, ওয়াটারকে অ্যাবজর্ব করবে আবার। ওয়াটারকে অ্যাবজর্ব করে ও আবার মানে সলিউশনটা আবার পাতলা হয়ে যাবে, মানে ক্রোমোজোম গুলো পাতলা হয়ে যাবে। আগেরটাতে কি হয়েছিল, জল লুজ করছিল, তাই না? ইভেনচুয়ালি তোমার এইদিকে একদম ভিতরে ঢুকে যাবে, এই ফাড়োটা একদম ভিতরে ঢুকে যাবে। তাহলে এখানে আমি বলতে পারি যে এইটা হচ্ছে টেলোফেজ। অ্যানাফেজের পরের ফেজ হচ্ছে টেলোফেজ। টেলোফেজ এটা আর্লি টেলোফেজ, এটা মনে করো লেট টেলোফেজ। লেট টেলোফেজ হয়ে গেল, ভালো। কিন্তু তার সাথে একই সাথে কি দেখো, সাইটোপ্লাজমটাও ডিভাইড হয়ে যাচ্ছে, তাই কি না? দুই দিকে সাইটোপ্লাজমও ডিভাইড হয়ে যাচ্ছে, সাইটোপ্লাজমও ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে আমি এই ঘটনাটাকে মানে বলতে পারি সাইটোকাইনেসিসও শুরু হয়ে গেল। সাইটোকাইনেসিসও শুরু হয়ে গেল, মানে টেলোফেজটার সাথে সাথে সাইটোকাইনেসিস প্রায় শুরু হয়েই যায় সাইটোপ্লাজমের ডিভিশন। আর তো কিছু বাকি থাকলো না, ইভেনচুয়ালি একদম সেল দুটো একদম স্প্লিট হয়ে যাবে, আর দুটো ডটার সেল তৈরি হয়ে গেল। দুটো ডটার সেল তৈরি হয়ে যাবে, আর তার সাথে সাথে কিন্তু যখন সাইটোকাইনেসিস হবে কি না, মাইটোকন্ড্রিয়া দুটো তৈরি হয়ে গেছে। তোমার কোন ফেজে জানো, বলো কোন ফেজে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়েছিল, ডাবল হয়েছিল? না, ইন্টারফেজের কোন ফেজে? জি1 ফেজে, দেখে নাও। তো দুটো মাইটোকন্ড্রিয়া যদি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া দুই দিকে চলে আসবে, দুটো হোক চারটা হোক যাই হোক। ক্লোরোপ্লাস্ট যদি ডবল হয়, ক্লোরোপ্লাস্টও চলে আসবে, ওগুলো সাইটোকাইনেসিসের সময় হয়ে যাবে। স্যার এগুলো নিজে নিজেই চলে আসবে না, এগুলো এনজাইম দিয়ে কন্ট্রোল হয়। অতটা যাই নেই। তো যাই হোক, মাইটোকন্ড্রিয়া চলে আসলো, তো ক্লোরোপ্লাস্ট যা যা আছে, যা যা অন্যান্য সেল অর্গানেল, গলগি, ওদের নিজস্ব ডিএনএ থাকে। নিজের ডিএনএ যেরকম একটা সেল ডিভিশন হচ্ছে, ওরকম ভাবে মাইটোকন্ড্রিয়াও কিন্তু ডিভিশন হয়। ডিএনএ অ্যামাউন্ট ডবল হবে, তারপরে মাইটোকন্ড্রিয়া তৈরি হবে। নিজের নিউক্লিয়াস নাই, ডিএনএ আছে। ওটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ম্যাট্রিক্সটা আছে, মানে যে ফ্লুইডটা, ওই ফ্লুইডের মধ্যে। কিন্তু এটা বললাম আমি প্ল্যান্ট অ্যানিমাল সেলের সাইটোকাইনেসিস, কিন্তু প্ল্যান্ট সেলে এটা একটু অন্যরকম হয়। প্ল্যান্ট সেলের ছবিটা আমি একটু ছোট্ট করে ড্র করে দিচ্ছি। তো ধরে নাও প্ল্যান্ট সেলে টেলোফেজটা তো ড্র করার কি আছে, আমি এটা মুছে দিয়েই করে দিই। প্ল্যান্ট সেলের কি, আবার প্ল্যান্ট সেলের আবার সেল ওয়াল, প্ল্যান্ট সেলের আবার সেল ওয়াল থাকে। তো কি হয় যে সেল ওয়াল, তারপরে সেল মেমব্রেন। তো এদের হয় কি যে ভিতরে এই জায়গাটাতে একটা সেল প্লেট তৈরি হয়। সেল ওয়াল যেই জিনিস দিয়ে তৈরি, সেল প্লেটটা ওগুলো দিয়ে তৈরি হয়। মানে সেলুলোজ, সেলুলোজ দিয়ে তৈরি হতে থাকে। গলগি বডি এটাতে হেল্প করে, গলগি বডি। প্ল্যান্ট সেলের সাইটোপ্লাজমে এটা গলগি বডিটা হেল্প করে। তো এই সেল প্লেটটা ধীরে ধীরে বড় হতে থাকে, সেল প্লেটটা ধীরে ধীরে এরকম করে বড় হতে থাকে। এটা যখন সারাউন্ডিং এর সেল ওয়ালকে যখন টাচ করে ফেলে, এটা মনে করে একটা সেল, এইটা একটা সেল, আর তারপরে এই দুটো সেল আলাদা হয়ে যায়, এই দুটো সেল আলাদা হয়ে যায়। এরকম করে সেল, প্ল্যান্ট সেলের এটা এইভাবে হয়। আর একটা জিনিস যেটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে মানে অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে অ্যানিমাল সেলে স্পিন্ডল ফাইবারটা তৈরি করে কে? স্পিন্ডল ফাইবারটা তৈরি করে এই যে এই সেল অর্গানেল, মানে কি সেন্ট্রোজোম। এটা অ্যানিমাল সেলের ক্ষেত্রে,
হ্যাঁ, কিন্তু প্ল্যান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম থাকে না ওদের। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে মাইক্রোটিউবিউল, মানে শুধু এই যে এগুলোই থাকে, মাইক্রো টিউবিউল। ওরাই শুধু স্পিন্ডল ফাইবারটা বানায়, টিউবিউল এরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। তো অ্যানিমাল সেলের যে তোমার ইয়েটা দেখালাম, অ্যানিমাল সেলের সাইটোকাইনেসিস, ওইটাকে বলা হয় ফারোইং, মানে ফারো মানে ভাঁজ হয়ে। সাইটোকাইনেসিস অ্যানিমাল সেলের ক্ষেত্রে ওটার নাম ফারোইং, FURROWING। আর প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ওটা বলবা হচ্ছে সেল প্লেট। সেল প্লেট তৈরি হওয়ার মাধ্যমে সাইটোকাইনেসিস হয়। এই যে এটা হচ্ছে সেল প্লেট। কি বুঝতে পারলা তো? তাহলে আমাকে এখানে বলো যে আমি তোমাকে এখানে দুটো কোশ্চেন আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে। হুইচ ফেজ অফ karyokinesis, which two phases are opposite to each other? Which two phases of karyokinesis are opposite to each other? And justify your answer. নাম বলতে হবে। প্রোফেজ আর টেলোফেজ, ঠিক। এবার ভাই, হ্যাঁ, এখানে ওয়াটার, এখানে ওয়াটার লুজ করে আর ক্রোমোজোম গুলো কনডেন্স হয়, থিকেন্স হয়। আর এইখানে কি প্লাস আরো কিছু বলো। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন কি হচ্ছে প্রোফেজে, ডিসঅ্যাপিয়ার হচ্ছে, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার হচ্ছে। কিন্তু টেলোফেজে তার অপোজিট ঘটনাগুলো ঘটেছে। এখানে ওয়াটার রিটেইন হয়, ক্রোমোজোম গুলো তোমার কি থিন হয়, ক্রোমোজোম গুলো থিন হয়ে যায়। আর নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার হয়। তাই এইগুলা, এই দুটা কিন্তু দুজনের অপোজিট ফেজ, প্রোফেজ আর টেলোফেজ। কি কি? একটা হলো লুজ ওয়াটার, ক্রোমোজোমস লুজ ওয়াটার এন্ড বিকামস থিক এন্ড ভিজিবল। এইটাতে লিখবা যে ক্রোমোজোমস রিটেইন ওয়াটার অর অ্যাবজর্ব ওয়াটার এন্ড বিকাম থিন। 2 নম্বর পয়েন্ট বলবা নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার্স, এখানে বলবা নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার্স। ওখানে বলবা নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার্স, এখানে বলবা নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার্স। এটা একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর একটা কোশ্চেন সেটা হচ্ছে, এটা একটা কোশ্চেন ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন যেন কি বললাম, আর একটা কি কোশ্চেন যেন ভাবলাম, আরেকটা কি ভাবলাম? ও, আরে দাঁড়াও দাঁড়াও, ওটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দাঁড়াও। হুম, একটা তো হলো opposite। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, হ্যাঁ। এইখানে মাদার সেলে, মাদার সেলে আমি কয়টা ক্রোমোজোম ড্র করেছি? 3টা, কিন্তু এই ক্রোমোজোম গুলো সিস্টার ক্রোমাটিড ফর্মে আছে। আর যখন এই যে ডিভিশন হলো, ধরে নাও এটা একটা ডটার সেল, এটা একটা ডটার সেল, এই ডটার সেলে কটা করে ক্রোমোজোম গেল? 3টা করেই গেল, গেল কিন্তু, কিন্তু সিঙ্গেল ক্রোমাটিড ফর্মে গেল। তাহলে যদি মাদার সেলের মধ্যে 3 অ্যামাউন্ট অফ ডিএনএ থাকে বা 3টা ক্রোমোজোম থাকে, ডটার সেলের মধ্যে কটা করে ক্রোমোজোম গেল? 3টা 3টা করেই। তার ক্রোমোজোম নাম্বার সেম থাকলো, তাই এটা মাইটোসিস। হ্যাঁ, ওইখানে ডাবল হয়ে গেল, ইন্টারফেসে ডাবল হয়ে তারপরে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হলো। বুঝলা? তো এইটা হয়ে গেল। তাহলে হচ্ছে তোমার এখান থেকে আমি কিন্তু আর, এখান এই টেক্সটের থেকে কিন্তু আর লাইন বাই লাইন বিয়ে করে দিলাম না। করে নিতে পারবো তো প্রোফেজ, তারপরে হচ্ছে প্রোফেজের দুটো ঘটনা, একটা হচ্ছে প্রোফেজ এ মানে আর্লি প্রোফেজ আর লেট প্রোফেজ। যাই হোক, ছবিটা ভালোই দেওয়া আছে, খুব সুন্দর ছবি দেওয়া আছে। প্রথমে তো ইন্টারফেজের ছবি দেওয়া আছে, যেখানে কিছুই হচ্ছে না, ক্রোমোজোমের কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এই যে দেখে নাও, প্রোফেজ আর্লি প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হচ্ছে। এই যে সেন্ট্রোমিয়ারটাও দেখো কিন্তু, সেন্ট্রোজোমটা,
সেন্ট্রোজোমও দেখতে হবে। এইটা অ্যানিমাল সেলের সিরিজ এগুলো, আর এটা কিন্তু প্ল্যান্ট সেলের সিরিজ। প্ল্যান্ট সেলে কিন্তু দেখো সেন্ট্রোজোম নেই, কিন্তু ক্রোমোজোমের ঘটনাগুলো একই ঘটবে। তারপরে নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আর এই দুই দিকে হচ্ছে তোমার সেন্ট্রোজোম গুলো দুই দিকে চলে যাবে, স্পিন্ডল ফাইবার তৈরি করবে, এদের মাইক্রোটিউবিউল তৈরি করে দেয়। আর তারপরে মেটাফেজ, এই যে দেখো মেটাফেজে ইকুইটোরিয়াল রিজিয়নে ইকুয়েটরে অ্যারেঞ্জ হয়ে গেছে। তারপরে অ্যানাফেজে ক্রোমোজোম গুলো স্প্লিটিং শুরু হয়ে গেল, অ্যানাফেজে ক্রোমোজোমের স্প্লিটিং শুরু হয়ে গেল। অ্যানাফেজের আবার দুটো আর্লি আর লেট, একদম লেটে একদম পোলের দিকে চলে গেল। তারপরে টেলোফেজ আর সাইটোকাইনেসিস একসাথে শুরু হয়ে যায়। টেলোফেজে নিউক্লিয়ার মেমব্রেন আবার রিঅ্যাপিয়ার হলো, নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার হলো, ঠিক আছে। সাইটোকাইনেসিস শুরু হয়ে গেল, কিন্তু অ্যানিমাল সেলে ফারোইং, কিন্তু ইয়েতে সেল প্লেট, প্ল্যান্ট সেলে সেল প্লেট হয়ে টেলো সাইটোকাইনেসিস শেষ হয়ে গেল, দুটো অ্যানিমাল সেল বা দুটো প্ল্যান্ট ডটার সেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো তাহলে অ্যানাফেজ এগুলো সব আর বললাম না, অ্যানাফেজ ট্যানাফেজ এগুলো সব হয়ে গেল। সাইটোকাইনেসিস দুই রকমের, এই যে সাইটোকাইনেসিস দুই রকমের, একটা হচ্ছে কোথায় গেল, আহ ও সেল মেমব্রেন ইন দা মিডল মানে ফারোইং, ফারো অ্যাপিয়ার্স। কিন্তু প্ল্যান্ট সেলেরটা একটু অন্যরকম, আবার প্ল্যান্ট সেলের হচ্ছে সেল প্লেট তৈরি হবে। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস এর ডিফারেন্স দেওয়া আছে। ক্যারিয়ন, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ডিভিশন, আর সাইটোপ্লাজম থেকে সাইটোকাইনেসিস। ঠিক আছে, তো এই ছবিটা দেখে, এই ছবিটাতে এখানে এই ছবিটা দেওয়ার চান্স খুব বেশি, কারণ এটা অ্যাকচুয়াল ছবি। 1 নাম্বার লেভেলিং, এটা দেখে কি মনে হচ্ছে, কোন ফেজ? এটা ইন্টারফেজ। 2 নাম্বার ছবিটা দেখে কি মনে হচ্ছে, প্রোফেজ। দেখো কনডেন্স হয়ে গেছে, তাই না? ক্রোমাটিন গুলো কনডেন্স হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। 3 নাম্বারটা দেখে কি মনে হচ্ছে, মেটাফেজ। এই যে দেখো, এই যে ইকুইটোরিয়াল রিজিয়নে অ্যারেঞ্জ হয়ে গেছে ক্রোমোজোম গুলো। 4 নাম্বারটা দেখে কি মনে হচ্ছে, দুই দিকে ডিভাইড হচ্ছে, অ্যানাফেজ। 5 নাম্বারটা দেখে কি মনে হচ্ছে, এই যে মাঝখানে দেখো সেল প্লেট তৈরি হয়েছে, তাহলে টেলোফেজ প্লাস সাইটোকাইনেসিস একসাথে। আর 6 নাম্বারটাতে দেখো নতুন সেল তৈরি হয়ে গেছে দুটো, যেখানে নিউক্লিয়াসের সাইজ গুলো ছোট দেখেই বোঝা যাচ্ছে যে এটা জাস্ট সেল ডিভিশন হলো। বুঝতে পারলা, ইন্টারফেসের নিউক্লিয়াসটা কিন্তু অনেক বড়। 6 নাম্বারটাকে আবার ইন্টারফেস বলো না, কারণ ওখানে নিউক্লিয়াসের সাইজ গুলো ছোট আছে। তো এইগুলো এই ছবিটা ভালো করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট ছবি, মানে অ্যাকচুয়াল ছবি দিয়ে বলা। আর ডিফারেন্স, ডিফারেন্স অফ মাইটোসিস ইন অ্যানিমাল সেল অ্যান্ড প্ল্যান্ট সেল। যে অ্যানিমাল সেলে, অ্যানিমাল সেলে হচ্ছে তোমার অ্যাস্টার ফর্ম হয়, অ্যাস্টার মানে ওই যে সেন্ট্রোজোম। কিন্তু প্ল্যান্ট সেলের অ্যাস্টার থাকে না, এদের মাইক্রোটিউবিউল থাকে। এদের সাইটোকাইনেসিসটা হয় ফারোইং, সেল সেল মেমব্রেন। হ্যাঁ, না না, ইনভিজিবল না, ওগুলো থাকে, ওই ছবিতে দেওয়া নাই। ফারোইং মানে ভাঁজ হয়ে যাওয়া, ভাঁজ হয়ে ছিঁড়ে যাওয়া, সেল মেমব্রেনটা ভাঁজ হওয়াকে ফারো হয়ে যাওয়া বলে। আর 2 নাম্বার হচ্ছে এখানে সেল প্লেট তৈরি হয় এদের। আমাদের মাইটোসিস প্রায় গোটা বডিতেই হতে থাকে, থ্রু আউট দা বডি। কিন্তু প্ল্যান্টের মাইটোসিস শুধু মেরিস্টেম্যাটিক টিস্যুদের মধ্যেই হয়, এখানে গ্রো করে প্ল্যান্টের টিপ, নতুন লিফ এগুলো। স্পিন্ডল ফাইবার তৈরি করে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, অ্যাস্টার অ্যান্ড সেন্ট্রিওল, আর এদের স্পিন্ডল ফাইবার তৈরি করে মাইক্রোটিউবিউল। সিগনিফিকেন্স অফ মাইটোসিস, গ্রোথ, ছোট থেকে বড় হওয়ার জন্য মাইটোসিস সেল ডিভিশন হয়। রিপেয়ার, কোথাও কেটে গেল ওই জায়গাটাকে রিপেয়ার করার জন্য মাইটোসিস হয় সেল ডিভিশন করে। রিপ্লেসমেন্ট, সেল মারা গেল, ওই নতুন সেল, ডেড সেলকে রিপ্লেস করার জন্য মাইটোসিস সেল ডিভিশন হয়। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, একটা অ্যামিবা কোন সেল ডিভিশন করে দুটো অ্যামিবা বানায়, মাইটোসিস সেল ডিভিশন করে, কারণ এদের স্পার্ম ওভাম তৈরি করার দরকার নেই, তাই এদের মিওসিস সেল ডিভিশনের দরকার নেই। আর 5 নাম্বার হচ্ছে মেন, হ্যাঁ, মিওসিস সেক্সুয়াল রিপ্রোডাকশন।
আর সব গোটা বডিতে সব সেলে যাতে সেম ক্রোমোসোম নাম্বার মেনটেন হয়, সেটাও মাইটোসিসের জন্যই হয়। কারণ আমরা দেখলাম যে মাইটোসিসের ক্রোমোসোম নাম্বার সেম। আর মাইটোকন্ড্রিয়ার ক্লোরোপ্লাস্টেরও কিন্তু ডিভিশন হয় মাইটোসিসের সময়। কেন? কারণ এদের কি আছে জানো? ওর ডিএনএ আছে, তারপরে ওদের নিজস্ব রাইবোসোম আছে প্রোটিন তৈরি করার জন্য। মানে নিজেদের ডিভাইড করার জন্য যা প্রোটিন লাগবে ওরা নিজেরাই তৈরি করে নিতে পারবে। বোথ অফ দিস ডিভাইড অফ দেয়ার ওন বাই সিম্পল ফিশন। মনে করো এটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা একটা মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াটা মাঝখান থেকে এই যে এরকম করে ব্রেক হয়ে দুটো মাইটোকন্ড্রিয়া হয়ে যাবে। এরকম সিম্পল ফিশন অ্যামিবা যেভাবে করে আর কি, সেম ওই রকম ভাবে। আর মাইটোকন্ড্রিয়াল ডিভিশন ইজ অলসো গাইডেড বাই জিনস ইন দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের জিন এটাকে গাইড করে কিভাবে ডিএনএ তোমার মাইটোকন্ড্রিয়ার ডুপ্লিকেশন হবে। ক্লিয়ার জিনিসটা? কোনো কোয়েশ্চেন থাকলে বলো। মাইটোসিস শেষ, এবার তাহলে মিওসিস শুরু করবে। ছবি টবি সব ভালো করে দেখে নাও। কি ছবি তো মনে হচ্ছে ক্লাস 10 একটু হবে। সিকুয়েন্সিয়াল পড়তে হবে, খাটতে হবে, কিন্তু পড়া পড়া ফেলে রাখলে কিন্তু বিপদে পড়ে যাবে। আর বায়োলজি একমাত্র, আমি গ্যারেন্টি দিচ্ছি, বায়োলজি এমন একমাত্র একটা সাবজেক্ট যেটা একমাত্র সায়েন্সে কিন্তু স্টোরি। বুঝতে পারলা কথাটা? ম্যাথ করলাম, ম্যাথ ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। তুমি যত করবা পরীক্ষায় কমন পড়ার চান্স তত বেশি। তাহলে তোমাদের মানে ম্যাথে খাটনিটা বেশি। ম্যাথও কিন্তু স্কোরিং, আমি নিজেও 98 স্কোর করেছিলাম ম্যাথে। বায়োলজিতে উল্টো আমার একটু কম এসেছিল 95, কিন্তু আবার এইচএসে আবার 98 এসেছিল বায়োলজি। ম্যাথে আবার এসেছিল 85। হ্যাঁ, মানে 10-এর কোর্সে ম্যাথেই হাইস্ট পেয়েছিলাম। না না, যে যার টপার তারা 100 আউট অফ 100 পেয়েছিল, তোমাদের স্কুল থেকেও পাবে, অনেকজন পাবে। দেখো বোর্ড এক্সামে মাল্টিপল সাবজেক্টে 100 আউট অফ 100 পাওয়া কোনো ব্যাপারই না। ম্যাথে পাওয়া যায়, বায়োলজিতে পাওয়া যায়, ফিজিক্স একটু টাফ আছে, কিন্তু পাওয়া যায়। ইংলিশে পাওয়া যায়। স্যার স্কুলে যে ইন্টারনাল মার্কস থাকে ওটা বুঝছিল? হ্যাঁ, আমাদের ফুল দিবে। তোমাদের ফুল দিবে না? দিবে দিবে। একটু স্যার ম্যাডামকে একটু প্লিজ ফলো করো। আমি জানি না আমরা ইংলিশে 100 আউট অফ 100 পাওয়া যায়, কিন্তু ইংলিশে পাওয়া যায় না। না না, বাইরের যারা খাতা দেখবে, তোমাদের খাতা তো আর তোমাদের স্কুলের টিচার দেখবে না, বাইরের যারা ওরা দেখবে। বায়োলজিটা পড়লে এরা এরা ছেলে পেলে না 90 একক পাবে পাইবে বায়োলজি। আর প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন আর এক্সারসাইজের কোশ্চেন গুলাই দেয় তোমাদের ঘুরে ফিরে। 2 বছর আগে একটা কোশ্চেন দিল, ওটা আবার 2 বছর পরে দিয়ে দিল, সেম কোশ্চেন, সেম পিওয়াইকিউ। আরিহান্তে নাহলে অসওয়ালের আমি দেখতেছি কোন বইটা ভালো। একটা পিওয়াইকিউ এর একটা সেট কিনে নিবা, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। স্যার 10 ইয়ার্স যেটা হয় ওই তো প্রিভিয়াস 10 ইয়ার্স। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার দাদাদেরকে অসওয়ালটাই কিনেছিলাম। একটা খুব ভালো পাবলিকেশন আছে কিন্তু ওটা আইসিএসসি বের করে না, এমটিজি।
এমপিজি খুবই ভালো, কিন্তু তোমাদের দেখতে হবে এবার এমপিজি বের করছি না। তো অসওয়াল ভালো, কিন্তু অসওয়ালের একটাই সমস্যা কি, মনে করো 2024 এর গোটা কোয়েশ্চেনটার সলিউশন, 2023 এর গোটা কোয়েশ্চেনটার সলিউশন, না চ্যাপ্টার বেসিসে ভাগ করার জন্য, যে সেল সাইকেল সেল ডিভিশন চ্যাপ্টারে 10 ইয়ার্স এর কোয়েশ্চেন আলাদা ওরকম করে দেওয়া হবে, করে দেওয়া, মানে গোটা কোয়েশ্চেন তুলে 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 এক একটা দেওয়া। আর কিছু স্যাম্পল পেপার থাকে, ওইটাও কাজের, স্যাম্পল পেপার গুলো কাজের। আর একটা যেটা ফল্ট সেটা হচ্ছে কোয়েশ্চেন দেওয়া তারপরেই অ্যান্সার, আবার কোয়েশ্চেন দেওয়া তারপরেই অ্যান্সার। বুঝতে পারলো তো, মানে ওরকম না যে মানে কোয়েশ্চেন আলাদা পিছন দিকে সলিউশন, ওরকম না। তো ওটাতে প্র্যাকটিস অত ভালো হয় না, অ্যান্সার তো চোখের সামনে দেখা যায়। স্যার স্যার আগেটা হয় যে আইসিএসসি এক্সামিনেশন আগে স্যাম্পল পেপার দেয়, স্যাম্পল পেপার তো লাগবেই। হ্যাঁ না, স্যাম্পল পেপারও গোটা একসাথেই দেয়, মানে গোটা বইয়ের একটা স্যাম্পল পেপার এবং 10-12টা দেয়। যাই হোক চলো, মিওসিস সেল ডিভিশন আমি শুরু করে দিই। মিওসিস সেল ডিভিশন বইতে যেভাবে দেওয়া আছে, বইয়ের ছবিটা একটু একটু গাইড করে দিই আমি। প্রথমে হচ্ছে তোমার ইন্টারফেস, এই যে দেখে নাও ইন্টারফেসে যা মনে করো ক্রোমোজোম টোমোজোম তৈরি তৈরি হয়ে গেল, ডিএনএ এমন ডাবল হয়ে গেল। এবার তারপরে কি হয় যে ক্রোমোজোম গুলো পেয়ারিং হয়, আমি তোমাদেরকে কি বললাম যে ডিপ্লয়েড সেল, 2n মানে কি, ডিপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেলে প্রতিটা ক্রোমোজোম দুটো করে থাকে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম 2 নাম্বার ক্রোমোজোম দুটা। তো মিওসিসের সময় হয় কি যে এই আমি এই ক্রোমোজোমটাকে আর এই ক্রোমোজোমটাকে সেম নাম্বারিং দিয়েছি 1 নাম্বার, এই ক্রোমোজোমটাকে আর এই ক্রোমোজোমটাকে সেম নাম্বার দিয়েছি 2 নাম্বার। কেন স্যার, তুমি এটাকে 1 আর এটাকে 2 কেন করলে না? ঠিক না? তার কারণ হচ্ছে যেই ক্রোমোজোম গুলোর মধ্যে সেম সেম জিন থাকে তাদেরকে সেম নাম্বারিং করতে হয়, তাদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এই হোমোলোগাস ক্রোমোজোমের এই 1 নাম্বার একটা ক্রোমোজোম আমরা পাই বাবার থেকে, আর একটা 1 নাম্বার ক্রোমোজোম পাই মায়ের থেকে। এই 1 নাম্বার ক্রোমোজোমে, এই 1 নাম্বার ক্রোমোজোমে যদি হাইটের জিন থাকে, বাবার হাইটের জিন থাকে, তাহলে মায়ের থেকে পাওয়া আর একটা ক্রোমোজোমেও যদি হাইটেরই জিন থাকে, তাহলে আমি এটাকে সেম নাম্বারিং করব। বুঝলা কথাটা? এমন তো না যে বাবার থেকে হাইটের জিন পাচ্ছি, মায়ের থেকে হাইটের জিন পাবো না। মায়ের, মাও হিউম্যান বাবাও হিউম্যান, তো দুজনের মধ্যেই সেম সেম জিনই থাকবে, খালি জিনের ওই যে অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিনের সিকোয়েন্স আলাদা হবে। তাই বাবার হাইট আলাদা, মায়ের হাইট আলাদা। দুটাই আসবে, বাবারটাও আসবে মায়ের, কিন্তু ডমিনেন্ট কোনটা হবে সেটা পরের চ্যাপ্টারে আমরা দেখব। যে বাবার জিনটা যদি ডমিনেন্ট হয় তাহলে তোমার হাইটটা নিয়ারলি বাবার মতো হবে, মায়ের জিনটা হয়ে যায় রিসেসিভ, মানে জিনটা আছে তোমার বডিতে, তোমার মায়ের হাইটের জিনটা আছে কিন্তু ওটা এক্সপ্রেস হলো না। ওগুলা ডমিনেন্ট রিসেসিভের ব্যাপার, ওটা পরের চ্যাপ্টারে আছে। তো কি বললাম যে আমাদের ডিপ্লয়েড সেলের মধ্যে একই ক্রোমোজোম দুটা দুটা করে থাকে, একটা ক্রোমোজোম বাবার থেকে একটা মায়ের থেকে, ওগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, যাদের মধ্যে সেম সেম জিন আছে, বাবার হাইটের জিন মায়ের হাইটের জিন, কিন্তু আলাদা আলাদা ক্রোমোজোম। তো কি হয় যে মিওসিসের সময় এদের পেয়ারিং হয়, এই যে হোমোলোগাস পেয়ারিং হয়। এই যে দেখো একটা হলুদ ইয়েলো 1 নাম্বার ক্রোমোজোম আর একটা গ্রে কালারের 1 নাম্বার ক্রোমোজোম পেয়ার হয়েছে, একটা ইয়েলো 2 নাম্বার ক্রোমোজোম, গ্রে 2 নাম্বার ক্রোমোজোম পেয়ারিং হয়েছে, একটা ইয়েলো 3 নাম্বার ক্রোমোজোম, গ্রে 3 নাম্বার ক্রোমোজোম পেয়ারিং হয়েছে। এই পেয়ারিং হয়, তারপরে ওদের মধ্যে এক্সচেঞ্জ হয় যেটাকে ক্রসিং ওভার বলে, ওটা আমি শিখিয়ে দিচ্ছি। মোট কথা কি হবে যে এখানে টোটাল 6টা ক্রোমোজোম আছে, 1 নাম্বার ক্রোমোজোম দুটা, 2 নাম্বার ক্রোমোজোম দুটা, 3 নাম্বার ক্রোমোজোম দুটা। তো প্রথমে আগে একবার ডিভিশন হবে, ডিভিশন হয়ে ক্রোমোজোম একটা একটা করে হয়ে যাবে, 1 নাম্বার ক্রোমোজোম একটা, 1 নাম্বার ক্রোমোজোম একটা, 2 নাম্বার ক্রোমোজোম একটা, 3 নাম্বার ক্রোমোজোম একটা। আর একটা 1 নাম্বার ক্রোমোজোম চলে গেল অন্য সেলে, 1 নাম্বার ক্রোমোজোম একটা, সরি 1 নাম্বার ক্রোমোজোম একটা, 2 নাম্বার ক্রোমোজোম একটা, 3 নাম্বার ক্রোমোজোম একটা। ডুপ্লিকেট ইন্টারফেসে হয়ে গেছে, হয়ে গেছে। এখন ডিভাইড হচ্ছে, মিওসিস দুইটা ডিভিশনে হয়, মাইটোসিস যেরকম দেখলাম গোটাটাই একটাই, কিন্তু মিওসিসের ক্ষেত্রে দুটা ডিভিশন হয়। প্রথম ডিভিশনে ক্রোমোজোম নাম্বার দুটা সেলের মধ্যে হাফ হাফ চলে যায়,
সিস্টার ক্রোমাটিড ফর্মে যায়, কিন্তু দেখো এখানে কিন্তু সিস্টার ক্রোমাটিড ফর্মে আঁকানো আছে, বুঝলা কি না? সিস্টার ক্রোমাটিড ফর্মেই চলে যাবে, কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে যাবে। এক নম্বর ক্রোমোজোম এক নম্বরের থেকে সেপারেট হয়ে যায়, দুই দুই থেকে সেপারেট হয়ে দুটো আলাদা আলাদা সেলের মধ্যে চলে যাবে। তাহলে আগে টোটাল ছিল 6টা ক্রোমোজোম, 1 নাম্বার দুটা, 2 নাম্বার দুটা, 3 নাম্বার দুটা, কিন্তু এটা এ নাম্বার প্রথমে একটা ডিভিশন হয়, এটাকে বলা হয় মিওসিস 1। মিওসিস ওয়ান এ ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে। এখানে তো কয়টা ক্রোমোজোম? 3টা। এখানে কয়টা ক্রোমোজোম? 3টা। ছিল 6টা, হয়ে গেল 3টা 3টা। তাই এটাকে তাই রিডাকশনাল ডিভিশন বলে, রিডিউস হয়ে যাচ্ছে, রিডাকশনাল ডিভিশন। 2n থেকে মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে গেল। তারপরে হবে বি নাম্বার মানে মিওসিস 2। এই যে বি নাম্বার মানে হচ্ছে মিওসিস 2। এই মিওসিস 2 তে ওই যে এবার সিস্টার ক্রোমাটিড যেটা আছে, যেরকম আমরা মাইটোসিসে দেখলাম, এরকম স্পিন্ডেল ফাইবার দিয়ে ছিঁড়ে যাবে। ছিঁড়ে একটা মানে হাফ সিস্টার ক্রোমাটিড চলে যাবে একটা সেলে, আর বাকি হাফ চলে যাবে আর একটা সেলে। এটাও ডিভাইড হয়ে যাবে, হাফ সিস্টার ক্রোমাটিড চলে যাবে একটা সেলে, হাফ সিস্টার ক্রোমাটিড চলে যাবে এখানে। তাহলে এখানেও দেখো, এখানে এই সেলটাতে কটা ক্রোমোজোম ছিল? 3টা। কিন্তু এখানেও কটা, মানে এই বি নাম্বারের পরেও কটাই থাকলো? 3টা। কিন্তু এখানে সিস্টার ক্রোমাটিড ফর্মে ছিল, আর এখানে শুধু নর্মাল সিঙ্গেল ক্রোমাটিড ফর্মে আছে। তো এখানেও এনই ছিল, এই যে এনই ছিল, হ্যাপ্লয়েডই ছিল, ওখান থেকে হ্যাপ্লয়েডই তৈরি হলো। তো এটা আবার মিওসিস 2, যেহেতু এখানে ক্রোমোজোম নাম্বার সেম সেম থাকছে, 3 3ই থাকছে, তাই এটাকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন। ইকুয়েশনাল ডিভিশন। মিওসিস 1 কে বলে রিডাকশনাল ডিভিশন, আর মিওসিস 2 কে বলে ইকুয়েশনাল ডিভিশন। কিন্তু এখানে কিন্তু আমি স্পিন্ডল ফাইবার টাইবার ওগুলো দিয়ে বললাম না, বইতে ওইভাবে দেওয়া নাই। ইমাজিন করে নাও ওগুলো হচ্ছে, মাইটোসিসে যেরকম স্পিন্ডল ফাইবার তৈরি হয়ে যাওয়া, ইয়ে হয়ে যাওয়া, ওগুলো কিন্তু হচ্ছে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে আহ সেই ঘটনাটা হচ্ছে, কোথায় গেল? নিচে দিয়ে এই ক্রসিং ওভার। এই ঘটনাটা হচ্ছে, এটার নাম হচ্ছে ক্রসিং ওভার। এইটা আবার কখন হয়? মিওসিসের কোন সময় ক্রসিং ওভার হয়? তাহলে আমি মিওসিসটা আবার একদম শুরু থেকে শুরু করছি, হ্যাঁ। মিওসিসটা একদম শুরু থেকে শুরু করছি। দেখো, প্রথমে ইন্টারফেস পার করে আসছে প্রোফেজ, প্রায় মনে করো এখন প্রোফেজের মধ্যে আছে। মন দিয়ে দেখবা, আমি দুটা ক্রোমোজোম দিয়ে দেখাচ্ছি, এখানে 3টা ক্রোমোজোম দিয়ে দেখা হচ্ছে, আমি দুটা দিয়ে দেখাচ্ছি। 3টা সেট করে দেওয়া আছে, কিন্তু আমি দুটা সেট দিয়ে দেখাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে মনে করো প্রোফেজের মধ্যে আছে না। এবার আমাকে বলো তো, আমি এই ক্রোমোজোম গুলোর নাম্বারিং করতে যাচ্ছি। এইটাকে কত নাম্বার? এইটাকে মনে করো 1 নাম্বার দিলাম। তাহলে আর কোনটাকে 1 নাম্বার দিতে পারবো? দেখে একই রকম মনে হচ্ছে কোন ক্রোমোজোম? হ্যাঁ, এই যে বড় ব্ল্যাক কালারেরটা, তাই কি না? এইটা হচ্ছে 1 নাম্বার ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের লেন্থ, শেপ, জিন সব সেম হয়। ডিফারেন্সটা এটাই যে একটা বাবার থেকে একটা মায়ের থেকে। এটা ডিপ্লয়েড সেলের এরকম হয়। এটা যদি 2 নাম্বার হয়, এটা 2 নাম্বার। তো প্রথমে হবে কি, মিওসিস 1 এর ক্ষেত্রে এই ক্রসিং ওভারটা হয়। মিওসিস 1 এর ক্ষেত্রে কি হবে? প্রথমে হচ্ছে তোমার এই হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি আসবে। হোমোলোগাস ক্রোমোজোম মানে 1 নাম্বার ক্রোমোজোমের পাশে এই 1 নাম্বার ক্রোমোজোমটা আসবে, 2 নাম্বার ক্রোমোজোমের পাশে 2 নাম্বার ক্রোমোজোমটা আসবে। এই একসাথে পাশাপাশি আসাটাকে সাইন্যাপসিস বলে। সাইন্যাপসিস। সাইন্যাপসিস হবে।
সাইন্যাপসিস কে কন্ট্রোল করে এখানে একটা প্রোটিন থাকে, প্রোটিনটার নাম হচ্ছে তোমার সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। নাই বইতে, তুমি তাও বলে দিলাম। এখন আপাতত সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সটাকে বাদ দাও। ইমাজিন করো দুটো হোমোলোগাস ক্রোমোজোম পেয়ারিং করলো, সাইন্যাপসিস হলো। এবার কি হবে যে নেক্সট ফেজটাতে কি হয় দেখছো তো? একটু কমপ্লেক্স আছে, তাই মন দিয়ে। এই 1 নাম্বার ক্রোমোজোম, ব্লু কালারের 1 নাম্বার ক্রোমোজোম আর ব্ল্যাক কালারের 1 নাম্বার ক্রোমোজোমের ক্রোম্যাটিড গুলো এরকম ক্রস করে, এরকম ভাবে ক্রস করে এক্স এর মতো একটা শেপ বানায়। আচ্ছা, এবার একটা জিনিস আমি তোমাকে বলি, বলো তো এইটা এটার কি ক্রোমাটিড? সিস্টার ক্রোমাটিড। এইটা এটার কি ক্রোমাটিড? সিস্টার ক্রোমাটিড। কিন্তু যখন এই যে এক্স এর মতো যে শেপটা হবে, এইটা কি এটার তোমার এইটা আর এইটা কি সিস্টার ক্রোমাটিড হবে? হবে না, এটাকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। হ্যালো? হ্যাঁ, আমি যাচ্ছি। ও, আমি যাচ্ছি, একটু পরেই যাচ্ছি। তো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই এক্স এর মতো শেপটা, দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই এক্স শেপটা তৈরি হয়। এই এক্স শেপটাকে বলা হয় কায়াজমা। এই এক্স শেপটাকে বলা হয় কায়াজমা। এক্স এর মতো যে শেপটা, এটাকে বলা হয় কায়াজমা। যে আহ, তাহলে কায়াজমা তৈরি করলো। এবার কায়াজমা এখানেও হবে, এই আর একটাতেও হবে, যে এখানে ব্লু কালারেরটার সাথে ব্ল্যাক কালারের এরকম একটা এক্স শেপ তৈরি হবে। হুম। এমনও হতে পারে যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে 2 জায়গায় কায়াজমা তৈরি হলো, 3 জায়গায় কায়াজমা তৈরি হলো। ওটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে ছবিটা, তাই আমি একটা জায়গাতেই দেখাচ্ছি। তারপরে কি হয় যে এটা একটা এনজাইম দিয়ে, এনজাইম দিয়ে কি হয় যে এই এনজাইম দিয়ে তোমার এই সিস্টার ক্রোমাটিড, সরি নন সিস্টার ক্রোমাটিড গুলো কেটে যায়। এই যে এক্স শেপটাকে কায়াজমা বলে, বুঝলা? কি হয় যে একটা এনজাইম দিয়ে এই এই ক্রোমোজোম গুলো কেটে যায়, এই ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড গুলো যেই জায়গায় কায়াজমা পড়েছে ওই জায়গা থেকে এরকম করে কেটে যায় একটা এনজাইম দিয়ে। কেটে দিয়ে কি হয়ে যায়, এরটা ওরটাতে চলে যায়, ওরটা এরটাতে, মানে ব্লু কালারের পার্টটা ব্ল্যাক কালারে ঢুকে যায়, ব্ল্যাক কালারের পার্টটা ব্লু কালারে ঢুকে যায়, মানে অনেকটা এই যে এরকম দেখতে হয়ে যায়। মানে পার্টটা কেটে গিয়ে এক্সচেঞ্জ হয়। তাহলে এক্সচেঞ্জ হওয়ার পরে আমি বলে দিচ্ছি, যাও ছবিটা দেখলেই বুঝে যাবা। এইবার বুঝতে পারলা? ব্ল্যাক কালারের ক্রোমোজোমের পার্ট ব্লু কালারের ক্রোমোজোমে ঢুকে গেল, ব্লু কালারের ক্রোমোজোমের পার্ট ব্ল্যাক কালারের মধ্যে ঢুকে গেল। প্রথমে কাটবে, তারপরে এক্সচেঞ্জটা হবে, এটা টোটালি এনজাইম দিয়ে হয়, এগুলো পরের ব্যাপার। এইখানেও এইটা তো একই হবে। এই যে ব্ল্যাক কালারের ক্রোমোজোমের, ব্ল্যাক কালারের ক্রোমোজোমের মধ্যে ব্লু পার্ট ঢুকে যাবে, ব্লু কালারের ক্রোমোজোমের মধ্যে ব্ল্যাক ক্রোমোজোমের পার্ট ঢুকে যাবে। এইটাকে বলবো এবার কি হলো, ক্রসিং ওভার হলো। এটাকে বলবো ক্রসিং ওভার হলো। এইবার স্যার এই ক্রসিং ওভারের সিগনিফিকেন্স কি? তারপরে যা হবার হবে, তারপরে এটা মিওসিস ওয়ানে ঢুকবে, মানে আগে ক্রোমোজোম গুলা সেপারেট হবে, তারপরে সিস্টার ক্রোমাটিড সেপারেট হবে, মানে মিওসিস টু তে ঢুকবে। প্রথমে রিডাকশনাল ডিভিশন মানে আহ আচ্ছা পরেই দিই যাও। প্রথমে এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো সেপারেট হলো, এক
আমি একবারে করে দিচ্ছি। এই যে এইবার প্রথমে হচ্ছে এই যে এইভাবে প্রথমে সেল ডিভিশন হবে। সেল ডিভিশন হলো এটা, এই যে এতটা চলে আসলো, এটা মিওসিস ওয়ান হয়ে গেল। এটা একটা সেল, এটা একটা সেল। এবার দেখো মাদার সেলে কটা ক্রোমোজোম ছিল বলো। মাদার সেলে এই যে এখানে কটা ক্রোমোজোম ছিল, চারটা। কিন্তু ডিভাইড হওয়ার পরে কটা কটা হয়ে গেল, দুটা দুটো। কিন্তু সিস্টার ক্রোমাটিড ফর্মেই থাকলো। বুঝলা কি না? এটা হলো মিওসিস ওয়ান। তো মিওসিস ওয়ান এর সময় কিন্তু ক্রসিং ওভারটা হয়। এইবার তারপরে হচ্ছে তোমার এই এই সেলটা আবার মাঝখান থেকে ডিভাইড হবে। এই সেলটা আবার মাঝখান থেকে ডিভাইড হবে। এইখানে যাবে হচ্ছে তোমার এই 1 নাম্বার ক্রোমোজোমের একটা সিস্টার ক্রোমাটিড, আর একটা সিস্টার ক্রোমাটিড চলে যাবে এই সেলটার মধ্যে। বুঝতে পারলা? আর একটা কালো ক্রোমোজোমের একটা সিস্টার ক্রোমাটিড, কালো ক্রোমোজোমের একটা সিস্টার ক্রোমাটিড। এটাকে কমপ্লিট করে দিই। এই যে দেখো, বুঝলা এবার? ওখানেও সেম, এটাতে আর ড্র করলাম না। তাহলে এখানে কটা করে ক্রোমোজোমই থাকলো এই নতুন সেলগুলোতে? এখানে কটা ক্রোমোজোম? দুটা। এখানেও কটা ক্রোমোজোম? দুটা। খালি এখানে সিস্টার ক্রোমাটিড ফর্ম হলো। তাহলে এটা হয়ে গেলো মিওসিস টু, ইকুয়েশনাল ডিভিশন। আর এখান থেকে যে এটা হলো, এটা হচ্ছে মিওসিস ওয়ান, রিডাকশনাল ডিভিশন। চারটা ছিল মানে 2n। একই ক্রোমোজোম দুটা দুটা করে ছিল, এখন একই ক্রোমোজোম একটা একটা হয়ে গেলো। 1 নাম্বার ক্রোমোজোম একটা, 2 নাম্বার একটা, 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা। মানে এগুলো হাফ হাফ হয়ে গেলো, এন। ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। বুঝলা তো? তো স্যার এই ক্রসিং ওভার কেন হয়? ক্রসিং ওভার হয়ে কি লাভ? ধরে নাও এই জায়গাটাতে বাবার, এই জায়গাটাতে বাবার জিন, হাইটের জিন আছে, এখানে মায়ের হাইটের জিন আছে। আমি রেড কালার দিয়ে দেখাই, হাইটের জিন। তো ক্রোমোজোম গুলো যখন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, এবার মিওসিস সেল ডিভিশনে মনে করো এরকম চারটা স্পার্ম তৈরি করলো। এটা এগুলো চারটা স্পার্ম তৈরি করলো। একটা এটা মনে করো একটা মেলের টেস্টিসের ভিতরে এই মিওসিস সেল ডিভিশনটা হচ্ছে। মিওসিস সেল ডিভিশন শুধুমাত্র যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের রিপ্রোডাক্টিভ অর্গানের ভিতরেই হয়। বডির মধ্যে, বডি সেলের মধ্যে কিন্তু মিওসিস সেল ডিভিশন হয় না। তোমার স্কিনের সেল মিওসিস সেল ডিভিশন করবে না। তোমার চোখ, তোমার লিভারের সেল মিওসিস সেল ডিভিশন করবে না, ওগুলো মাইটোসিস সেল ডিভিশন করবে। কিন্তু যখন গ্যামেট বানায় তখন এই মিওসিস সেল ডিভিশন হয়। এবার একটা কোয়েশ্চেন করি যে স্যার এই যে ক্রসিং ওভারটা যে হচ্ছে, এই যে দুটো সেলের দুটো ক্রোমোজোমের মধ্যে যে ক্রসিং ওভার হচ্ছে, এই দুটো ক্রোমোজোম কি একটা পার্সনেরই ক্রোমোজোম, না আলাদা আলাদা পার্সনের দুটো আলাদা আলাদা ক্রোমোজোম? না, এটা একটা পার্সনেরই দুটো ক্রোমোজোম। মানে এটা যে মেলের টেস্টিসের মধ্যে হচ্ছে, এই মেলেরই দুটো ক্রোমোজোম। ও ও পেয়েছে একটা ওর বাবার থেকে, একটা পেয়েছে ওর মায়ের থেকে। কিন্তু ওর বডির ভিতরে হচ্ছে কিনা এখন ক্রোমোজোম তো ওরই, এই দুটো ক্রোমোজোম। বুঝলে কি না? তো ক্রসিং ওভার তোমার রিপ্রোডাকশনই হলো না, স্পার্মই দিল না, ওভামই দিল না, তার আগেই ক্রসিং ওভার হয়ে গেল। এই ক্রসিং ওভারে যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম, এটা সেম পার্সনেরই দুটো ক্রোমোজোম। একটা ক্রোমোজোম ওর বাবার, আর একটা ক্রোমোজোম ওর মায়ের। তাহলে বাবার এক রকমের হাইটের জিন, বাবার থেকে যে ক্রোমোজোম পেয়েছিল সেটার মধ্যে হাইটের এক রকমের জিন, মায়ের থেকে যে হাইটের জিন পেয়েছিল সেটা এক রকমের জিন। কিন্তু ক্রসিং ওভার হওয়াতে ও জিনের সিকোয়েন্স একটু পাল্টে গেল। তাহলে একটা পার্সনই দেখো 4 রকমের স্পার্ম বানাচ্ছে। 1, 2, 3, 4, 4 রকমের স্পার্ম বানাচ্ছে। তাহলে ওর যে চাইল্ডটা হবে, এইখানে স্পার্ম গুলো যদি ড্র করি, এই যে একটা গোটাটা এরকম হবে। না, সরি, একটা হচ্ছে তোমার এই যে এইরকম হবে, একটা গোটাটা এরকম হবে। আর একটা হবে হচ্ছে তোমার এইরকম, আর একটা হবে এইরকম।
এই এরকম। দেখো তো এই যে যতগুলো ক্রোমোজোম, সবগুলোর কালার বা অ্যারেঞ্জমেন্ট দেখো, দেখো তো সবগুলোর আলাদা আলাদা, হ্যাঁ কি না? তাহলে স্যার 4 রকমের স্পাম, 4 রকমের কি 100 রকমের, 1000 রকমের স্পাম বানায়। তাহলে কি ওর যে চাইল্ডটা হবে, চাইল্ডটা ওর থেকে একটু আলাদা হবে। মানে হিউম্যানের, ধরে নাও একটা ফাদারের চাইল্ড এক্সাক্ট তার ফাদারের মতো হয় না, তাই এক্সাক্ট তার মায়ের মতো হয় না। ফিমেলরাও যখন ওভাম বানায় তখনও কিন্তু এইভাবে মিওসিস সেল ডিভিশন করে, এরকম ক্রসিং ওভার করে অন্য রকমের ওভাম বানায়, নিজের মতো একদম সেম টু সেম হয় না ওভামটা। মানে ফিমেলের বডির ভিতরে যেরকম জিন আছে, ওর ওভামের মধ্যে একটু ডিফারেন্ট কাইন্ড অফ জিন হয়ে যায়। এই যে ক্রসিং ওভার হয়ে নতুন সিকোয়েন্স করে জিনের সিকোয়েন্সটা পাল্টে যায়। বুঝতে পারলো তো? তো ফিমেলের বডির ভিতরে যে হাইটের জিনের যা সিকোয়েন্স, ওর ওভামের মধ্যে কিন্তু হাইটের জিনের সিকোয়েন্সটা একটু আলাদা। ক্রসিং ওভারটা কোন পয়েন্টে হবে? টাইম না হলে হ্যাঁ, মিওসিস 1-এ। এটা মিওসিস 1-এর সময় হয়। মিওসিস 1-এর একটা ফেজ আছে, এই ফেজটা হয় মিওসিস 1-এর, প্রোফেজ 1-এর। তোমার হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন সাপ্রেস এটা না। তো এটাতে চান্স কি হলো যে চাইল্ডটা একটু আলাদা হচ্ছে, তাহলে চাইল্ডের মধ্যে ভেরিয়েশন বুঝে গেল, বাবা মার থেকে আলাদা। এটা লাভ কি? দেখা গেল কোনো একটা কন্ডিশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন, মন দিয়ে শোনো, কোনো একটা এনভায়রনমেন্টাল কন্ডিশন, দেখা গেলো ওটা বাবা মা টলারেট করতে পারলো না কিন্তু বাচ্চাটা টলারেট করতে পারলো। ধরে নাও প্রচন্ড হিট বেড়ে গেলো, বা করোনা ভাইরাস, বাবা মা করোনা ভাইরাসটার জন্য মারা গেল কিন্তু ওর বাচ্চাটা একটু আলাদা হওয়ার জন্য ও করোনা ভাইরাসের জন্য ইমিউন হয়ে গেল। বুঝতে পারলাম ঘটনাটা? এটা কি করে যে একটা স্পিসিসের সার্ভাইভালের চান্সটা বাড়িয়ে দেয়। তো যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের ক্ষেত্রে এটাই একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, যে ওরা মিওসিস সেল ডিভিশন করে ডিফারেন্ট রকমের স্পার্ম আর ওভাম বানাচ্ছে থ্রু ক্রসিং ওভার। তার জন্য তাদের চাইল্ড গুলো একটু ডিফারেন্ট হয়। তার জন্য এই এনভায়রনমেন্টাল যে স্ট্রেস, এনভায়রনমেন্টাল স্ট্রেসকে কি বলে, এনভায়রনমেন্টাল স্ট্রেসকে কোপ আপ করাকে কি বলে? ইভো ইভলিউশন। বুঝলা? আর এই রকম এই প্রসেসের থ্রুই কিন্তু এপস থেকে হিউম্যান এসছে। এপস এর চাইল্ড একটু পাল্টে গেল, তার চাইল্ড আর একটু পাল্টে গেল, এরকম পাল্টাতে 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 তাহলে এখন যেগুলো এসছে ওরা এখন স্পিসিয়েশন 2 রকম হয়, যে একটা স্পিসিস এক্সিস্ট করে ওখান থেকে নতুন স্পিসিস হয়ে গেল, মানে এপস থেকে গেল কিন্তু এপস এর থেকে একটা ব্রাঞ্চ বেরিয়ে হিউম্যান হয়ে গেল। হ্যাঁ, এর মতন করে এপস এর ক্রোমোজোম ওই 46 ক্রোমোজোম কি করে বেড়ে যায়? জিন আলাদা। হ্যাঁ স্যার, জিনটা আলাদা। ক্রোমোজোম কি করে বেড়ে যায় ইমপ্রেশন করতে? ক্রোমোজোম বাড়ে না তো? বাইরে না কমে হয় না? হ্যাঁ, বাড়তে বা কমতে পারে, হ্যাঁ ওটা সেল, ওটা আনইকুয়াল সেল ডিভিশনের জন্য হতে পারে। এটা একবারে ঘটে না, হঠাৎ করে একদিনে এপস থেকে একদিনে মানুষের বাচ্চা আসে না। এটা পাল্টাতে পাল্টাতে এসছে। এবার এই ফোর্সটা দেয় হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট ফোর্স গুলো দেয় যে তুমি জিনটাকে পাল্টাও, কন্ডিশন পাল্টাচ্ছে তুমিও পাল্টাও। তখন ও ও নিজেকে পাল্টায় না, ওর স্পার্মটাকে পাল্টায়। ও কি আর নিজেকে কি করে পাল্টাবে? ওর স্পার্মটাকে পাল্টায়, তাহলে ওর পরের জেনারেশনটা একটু পাল্টে যায়। বুঝলা? এবার ওটা স্পিসিস হিসাবে ভিতর থেকে ভাবতে হবে। তো ওটাই হচ্ছে। তো মিওসিস সেল ডিভিশন কিন্তু কোথায় হবে? শুধুমাত্র রিপ্রোডাক্টিভ পার্টেই হবে। যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের রিপ্রোডাক্টিভ পার্ট, হিউম্যান বা অ্যানিমাল হলে টেস্টিস ওভারির ক্ষেত্রে হবে, যে এই প্রসেসে স্পার্ম আর ওভাম বানায়। আর যদি ফ্লাওয়ারিং প্ল্যান্ট হয় তাহলে অ্যান্থার আর ওভারির মধ্যে হবে। অ্যান্থারের মধ্যে পোলেন গ্রেন, যেটা প্ল্যান্টের স্পার্মের মতো, আর ওভারির মধ্যে ওভিউল হয়, যেটা প্ল্যান্টের মানে ওভাম বা এগের মতো। তো এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার কিন্তু হাফ হয়ে যায়, ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যায়, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম তৈরি হয়। এত অব্দি ব্র্যাকেট করে দিও। তো স্যার, হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড স্পার্ম বা হ্যাপ্লয়েড ওভাম বানানোর কি দরকার? তো একটা মেল যার মধ্যে 46টা ক্রোমোজোম আছে, একটা ফিমেল যার মধ্যে 46টা ক্রোমোজোম আছে, এর স্পার্ম আর এর ওভাম যদি মিওসিস না হয়ে মাইটোসিস করে হতো, তাহলে 46 থাকতো। তাহলে স্পার্ম আর ওভামের ফিউশন হয়ে যে জাইগোটটা তৈরি হতো, ওই জাইগোটের মধ্যে 46 প্লাস 46 92টা ক্রোমোজোম হতো। তাহলে মানুষের মধ্যে, মানুষের বাচ্চার থেকে গরিলার বাচ্চা। হ্যাঁ, ওটা তাই করা যাবে না, তাই এটা হয়। না না না, ডিজিজ হয়ে যাবে।
তো তাই ক্রোমোজোম নাম্বারকে কি করতে হবে আমাকে, হাফ করতে হবে। যদি স্পার্মের মধ্যে 23টা আসে, ওভামের মধ্যে 23 তাহলে বাচ্চাটার ক্রোমোজোম নাম্বার আর বাবা মার ক্রোমোজোম নাম্বার ম্যাচ করবে। এই জন্য মিওসিস সেল ডিভিশনটা দরকার। হলো, এইদিকে চলে আসো তাহলে মিওসিস সেল ডিভিশনে আর কি আছে। ছবিটা ভালো করে দেখবে, ছবিটা ইম্পর্টেন্ট। More about meiosis. As per scopes in syllabus, the stages of meiosis are not required. আচ্ছা, তা কোন জায়গাটায় ছিলাম? হ্যাঁ, আহ তো ব্যাপার এই এই জায়গাটায় কিছু লেখা নাই যে এটা মানে মিওসিসের যে স্টেজ গুলো, মিওসিস দুটা স্টেজে হয়, মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 এর আবার প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 2 এর আবার প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। অত ডিটেলসে তোমাদের নাই, ওগুলো ক্লাস 11-এ আছে। সেই জন্য এখানে ওটাই তোমাকে খালি জানতে হবে যে দুটা ফেজে হয়। একটা ফেজ মিওসিস 1 যেটার নাম রিডাকশনাল ডিভিশন, আর একটা মিওসিস 2 যেটার নাম মাইটোটিক বা ইকুয়েশনাল ডিভিশন। মাইটোসিসে যেরকম ক্রোমোজোম নাম্বার সেম থাকে, ওখানেও ক্রোমোজোম নাম্বার সেমই থাকে, বা এন থেকে এন, মানে সেকেন্ড স্টেজটা। মিওসিসের সিগনিফিকেন্স, ক্রোমোজোম নাম্বার হাফ হতে হবে, নাহলে বাবা মার থেকে বাচ্চার ক্রোমোজোম নাম্বার বেশি হয়ে যাবে। 2 নম্বর, জিনের মিক্সিং আপ হয়। একটা হচ্ছে তোমার ওই যে কি বললাম, ক্রসিং ওভার, ক্রসিং, এই ক্রোমোজোমস গেট মিক্সড আপ ডিউরিং ফার্স্ট রিডাকশনাল ডিভিশন। ফার্স্ট রিডাকশনাল ডিভিশন মানেই হচ্ছে মিওসিস 1। আর 2 নম্বর, হোয়াইট দ্য ম্যাটারনাল অ্যান্ড প্যাটার্নাল ক্রোমোজোমস আর সেপারেটিং, the chromatin material very often gets changed between the two মেম্বার্স অফ হোমোলোগাস পেয়ার্স। মানে কি বললো বলো, বলো তো, হোমোলোগাস পেয়ারের মধ্যে পার্টের এক্সচেঞ্জ হওয়া মানেই কি বললো, ক্রসিং ওভার। যেটা প্রথমে তৈরি হবে কায়াজমা তৈরি হবে, কায়াজমা, এই যে এক শেপ কায়াজমা তৈরি হবে। তারপরে ওটা, কায়াজমাটা কাদের মধ্যে হয়, সিস্টার ক্রোমাটিড না নন সিস্টার ক্রোমাটিড? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়, দুটা হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। যে ওটা হবেই না, অসম্ভব, মানে হলে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, কায়াজমা কি আর ক্রসিং ওভার কি ডেফিনেশন দেওয়া আছে। দ্য মিক্সিং আপ অফ চিলড্রেন অফ দ্য সেম প্যারেন্টস হাউএভার, হ্যাঁ, এই যে এইটা একটা ইম্পর্টেন্ট, যে চিলড্রেন অফ দ্য সেম প্যারেন্টস however similar are different from each other in certain respects। মানে একই বাবা মার বাচ্চা, তারা বাবা মার মতনও সেম, মানে একদম সেম টু সেম হয় না। যদি ওর কোনো সিবলিং থাকে, সিবলিং এরও সেম টু সেম হয় না। ইভেন যদি দুটো যমজ বাচ্চা হয়, তাদের মধ্যে হিউজ ভেরিয়েশন, শুধু ওরা অ্যাপিয়ারেন্সের দিক থেকে সেম হতে পারে, কিন্তু তাদের আইকিউ, তাদের ফেসের একটু চেঞ্জ থাকেই, ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হবেই, তাদের থট প্রসেস আলাদা আলাদা একটু হবেই। তো এটা ক্রসিং ওভারের জন্য হয়, যেহেতু এই যে মিক্সিং আপ হয়ে যাচ্ছে। ক্রসিং ওভারের ছবিটা ভালো করে দেখে রেখো, মিওসিস আর মাইটোসিসের ডিফারেন্স। আচ্ছা, মিওসিস মাইটোসিস দেখে নাও, এটা শুধুমাত্র বডি সেলের মধ্যে হয়, সোম্যাটিক আর ভেজিটেটিভ আর বডি সেলের মধ্যে হয়। কিন্তু মিওসিস হয় রিপ্রোডাক্টিভ সেলের মধ্যে, রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে। এটার পারপাস হচ্ছে গ্রোথ, রিপেয়ার, রিপ্লেসমেন্ট। এটার পারপাস হচ্ছে গ্যামেট তৈরি করা, স্পার্ম ওভাম তৈরি করা। মাইটোসিস থ্রু আউট দ্য লাইফ হবে, মিওসিস শুধু রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ স্টেজেই হবে, মানে একদম বাচ্চাদেরও হবে না, একদম বয়স্কদেরও হবে না, অ্যাডাল্ট ফেজটাতেই হবে, পিউবার্টি টাইম। হুম, সেকেন্ড পয়েন্টটা হোয়েন, 3 নাম্বারটা সরি, 4 নাম্বার, ডটার সেল এখানে দুটো তৈরি হয়, কিন্তু মিওসিসে ডটার সেল 4টা তৈরি হয়, তাই কি না? প্রথমে দুটা, তারপরে আবার দুটা দুটা করে। এদের মধ্যে ক্রোমোজোম গুলো কিন্তু ডিপ্লয়েড ফর্মেই থাকে ডটার সেলের মধ্যে, মানে ফুল সেট অফ ক্রোমোজোম ইজ পাসড। মাইটোসিসে ক্রোমোজোমের নাম্বার এখানে কোনো হাফ হয় না,
কিন্তু এখানে ক্রোমোজোম নাম্বার হাফ হয়ে যাচ্ছে, হাফ অফ দা ক্রোমোজোম, যেখানে ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে নিউক্লিয়াসের একবার ডিভিশন হয়, সিঙ্গেল নিউক্লিয়ার ডিভিশন, কিন্তু এখানে দুবার ডিভিশন হয়, একটা মিওসিস ওয়ান, একবার মিওসিস টু। আর এখানে মাইটোসিসে ডটার সেলের ক্রোমোজোম বা জিন মাদার সেলের আইডেন্টিক্যাল হবে, কারণ এখানে ক্রসিং ওভার হয় না। কিন্তু এখানে কিন্তু র্যান্ডামলি অ্যাসর্টেড বিটুইন দ্য গ্যামেটস, মানে র্যান্ডামলি হতে পারে যে আমরা দেখলাম যে একটা মেল 4 রকমের স্পার্ম বানাচ্ছে, যেটার জন্য কি হয়, ভেরিয়েশন, জেনেটিক ভেরিয়েশন, খালি শেষ, জেনেটিক ভেরিয়েশন হয়ে যায়। চ্যাপ্টারও শেষ। চলো নেক্সট দিন এটার ইয়ে করে নিয়ে আসবা, তোমার হচ্ছে এক্সারসাইজ করে নিয়ে আসবা।